রাত তখন ঠিক 2টো। চারদিকের নিস্তব্ধতা যেন মৃত্যুর আগের নীরবতার মতো। রাঙামাটির কাপ্তাই লেকের কোলে ঘেঁষে চলে যাওয়া গুটগুটে অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে ছুটছিল আমার কালো মার্সিডিজটা। হঠাৎ সেই নিস্তব্ধতা ছিঁড়ে দিল বিকট একটা বিস্ফোরণের শব্দে। মুহূর্তের মধ্যে সব হিসেব পাল্টে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি বাঁকের রেলিং ভেঙে গাড়িটা সোজা ছিটকে পড়ল লেকের গভীর হিমশীতল জলের দিকে। গাড়ির বনেটে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। ধীরে ধীরে তলে যাচ্ছিলাম আমি সেই গহীন অন্ধকারের দিকে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটাই হয়তো আমার শেষ, কিন্তু না। যাদের সাথে আমার হিসাবটা মেটানোর বাকি, তাদের এত সহজে ছেড়ে দিয়ে আমি মরব কিভাবে? জলের নিচেই শেষ শক্তিটুকু দিয়ে গাড়ির কাজটা ভেঙে ফেললাম। ফুসফুস ফেটে যাচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল, তবুও হার মানিনি। কয়েক মুহূর্ত পর লেকের পাড়ের জলজ আগাছাগুলো সরিয়ে কোনো মতে তীরে এসে উপর হয়ে পড়লাম আমি। ভেজা শরীর থেকে অনবরত পানি ঝরছে, ঘন ঘন শ্বাস নিচ্ছি। প্রতিটা শ্বাস যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমি এখনো বেঁচে আছি। আমার ডান হাতটা গভীর ক্ষতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাজা রক্ত চুয়ে চুয়ে লেকের পানিতে মিশে যাচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার বাঁ হাতের মুঠোটা তখনও শক্ত করে বন্ধ। সেই মুঠোর ভিতর লুকিয়ে আছে একটা ছোট্ট মেটালিক পেন ড্রাইভ। আমার মৃত্যুর কারণ আর ওদের ধ্বংসের ছাবি, প্রতিশোধের আগুন। ওরা ভেবেছিল কাপ্তের এই কালো জলেই আমার সমাধি হবে। এই পেন ড্রাইভের রহস্য চিরতরে জলের নিচে তলিয়ে যাবে। কিন্তু ওরা জানে না ওরা আসলে কার সাথে খেলতে নেমেছিল। ওরা জানে না আমি আসলে কে। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা জ্বলন্ত ছায়া। অন্ধকারের বুক ছিঁড়ে পাহাড়ি জঙ্গলের গহীনে পা বাড়লাম আমি। ওরা আপাতত নিশ্চিন্তে থাকুক, ভাবুক আমি মরে গেছি, কারণ এই মুখোশের আড়ালের আসল রহস্য আর আমার প্রতিশোধের খেলা তো এবার শুরু হবে। এদিকে সকালের রোদ বেশ কড়া হয়ে উঠেছে। ঘড়ি কাঁটে ঠিক সকাল 10টা। ঢাকা শহরের গুলশান এলাকার এক সুবিশাল ম্যানশনের ড্রয়িং রুম। চারিদিকে থাই গ্লাসের জানালা দিয়ে আসা আলোয় ঝাড়বাতিগুলো চকচক করছে। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি সিকান্দার চৌধুরীর বড় মেয়ে মেহের চৌধুরীর বিয়ে আগামী মাসে। ড্রয়িং রুমে এখন রীতিমতো উৎসবের আমেজ। মেহের সোফায় চুপচাপ বসে আছে, তার পরনে হালকা নীল রঙের সাধারণ একটা সালোয়ার কামিজ। দাদি জুবেদা খাতুন তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা অত্যন্ত জমকালো লাল বেনারসির শাড়ি। দাদির বয়স 70 ছুঁই ছুঁই, কিন্তু গলার স্বরে এখনো সেই পুরনো জমিদারি রৌদ্র। মেহের, বিয়ের দিন ঠিক এই শাড়িটাই পরবি তুই। মেহের শাড়িটার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। শাড়িটা অনেক বেশি ভারী দাদি, আমার পরতে কষ্ট হবে। কষ্ট হবে মানে কি? চৌধুরী বংশের বড় মেয়ের বিয়ে, পুরো ঢাকা শহরের নামি দামি মানুষ আসবে। তুই কি সুতির শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসতে চাস? তা বলিনি, কিন্তু এত পাথর বসানো শাড়িতে আমি ঠিকমতো হাঁটতেও পারবো না। হাঁটতে তোকে কে বলেছে? তুই চুপচাপ স্টেজে বসে থাকবি, মানুষ দেখবে সিকান্দার চৌধুরীর মেয়ের গায়ে কত টাকার গহনার শাড়ি। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষকে দেখানোর জন্য তো আর বিয়েটা হচ্ছে না দাদি। সিকান্দার চৌধুরী এতক্ষণ ল্যাপটপে মুখ গুজে কাজ করছিলেন। মেয়ের কথা শুনে চশমাটা একটু নামালেন। অবশ্যই আপনাকে দেখানোর জন্য হচ্ছে মেহের। আবরার রহমান সাধারণ কোনো ছেলে নয়, লন্ডনে পড়ালেখা করা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই বিয়েটা আমার ব্যবসার জন্য কতটা জরুরি সেটা তুই বুঝবি না। আমার বিয়ের সাথে ব্যবসার কি সম্পর্ক বাবা? সম্পর্ক আছে। রহমান গ্রুপের সাথে আমাদের অনেক দিনের ব্যবসায়িক লেনদেন, এই আত্মীয়তার পর সেটা একটা পাকাপোক্ত চুক্তিতে রূপ নেবে। তার মানে আপনারা আমাকে আবরারের কাছে বিক্রি করে দিচ্ছেন চুক্তির জন্য? মুখ সামলে কথা বল মেহের, বেশি পড়াশোনা করে তোর মুখের ধার বড্ড বেড়ে গেছে। আবরারের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, জানিস তুই? কিসের ভাগ্য? গত 6 মাসে যে আমার সাথে ঠিক করে 10 মিনিট কথাও বলেনি, সব সময় নিজের কাজ আর মিটিং নিয়ে ব্যস্ত থাকে। পুরুষ মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকবে না তো কি তোর আঁচল ধরে বসে থাকবে? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এখন তুই উঠে দাঁড়া, মাপ নেওয়ার জন্য ডিজাইনার অপেক্ষা করছে। ডিজাইনার রিনা এতক্ষণ একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। দাদির ইশারা পেয়ে সে ফিতা হাতে এগিয়ে এলো। ম্যাম, একটু উঠে দাঁড়াবেন প্লিজ।
মেহের কোনো কথা না বলে রোবটের মতো উঠে দাঁড়ালো। নাও, মাপ নাও। রিনা মাপ নিতে শুরু করলো। মেহেরের মনে হতে লাগলো এই ফিতা দিয়ে আসলে তার স্বাধীনতা মেপে মেপে কেটে ফেলা হচ্ছে। একটা শ্বাসরুদ্ধকর অনুভূতি তার গলা চেপে ধরছে। দাদি, আমি কি একবার ছাদে যেতে পারি? আমার একটু হাওয়া দরকার। মাপ নেওয়া শেষ হোক, তারপর যাবি। আর শোন, আজ বিকেলে আমরা সবাই শ্রীমঙ্গলের এস্টেটে যাচ্ছি। হঠাৎ শ্রীমঙ্গল কেন? বিয়ের আগে তুই বড্ড স্ট্রেস নিচ্ছিস, কিছুদিন খোলা হাওয়ায় থেকে আয়। আবরারও আগামী পরশু সেখানে গিয়ে আমাদের সাথে জয়েন করবে। মেহেরের মুখে কোনো আনন্দ দেখা গেল না। খোলা হাওয়ায় গিয়ে কি লাভ যদি সাথে সেই খাঁচার পাহারাদারও যায়? ঠিক আছে বাবা। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ জানালা দিয়ে বাইরে মুক্ত আকাশের দিকে স্থির হয়ে আছে। এভাবেই সকালের ব্যস্ততা পার হয়ে সময় গড়িয়ে দুপুর হলো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। এদিকে বনানী এলাকার একটা অত্যাধুনিক গ্লাস বিল্ডিংয়ের 11 তলায় আবরার রহমানের কর্পোরেট অফিস। সেন্ট্রাল এসি ঠান্ডা হাওয়ায় রুমটা বেশ আরামদায়ক, কিন্তু ভেতরের পরিবেশটা ততটাই গুমট। আবরা তার দামি লেদার চেয়ারে বসে ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে। তার পরনে নিখুঁত কাটছাটের ইতালিয়ান স্যুট, চোখে মুখে এক ধরনের শীতল অহংকার। তার সামনে বসে আছেন রহমান গ্রুপের প্রধান আইনি উপদেষ্টা ব্যারিস্টার তারেক। তারেকের চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আবরার সাহেব, ব্যাংকের নোটিশ কিন্তু চলে এসেছে। আগামী 1 মাসের মধ্যে লোন ক্লিয়ার না করলে ওরা আমাদের চিটাগাংয়ের ফ্যাক্টরিটা নিলামে তুলবে। টেনশনের কিছু নেই তারেক সাহেব, 1 মাসের তো দরকারই নেই। আর 15 দিন পরেই আমার বিয়ে। বিয়ে দিয়ে কোম্পানির লোন শোধ হবে কি হবে? হবে। সিকান্দার চৌধুরীর বিশাল সম্পত্তি তার এই আদরের মেয়ের নামে লিখে দেওয়া আছে। বিয়ের পর মেহেরের লিগ্যাল সিগনেচার রাইট আমার হাতে চলে আসবে। কিন্তু সিকান্দার সাহেবকে এত সহজে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন? আবরার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো, জানালার কাছে গিয়ে বাইরের ব্যস্ত শহরের দিকে তাকানো। তাকে দিতে হবে, কারণ বিয়েটা শুধু তার মেয়ের সাথে হচ্ছে না, তার সোনামের সাথেও হচ্ছে। আর মেহের খুব ইমোশনাল একটা বোকা মেয়ে, তাকে পটাতে আমার 2 দিনের বেশি সময় লাগবে না। মেয়েটি কিন্তু আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। করুক, আমার ভালোবাসা দরকার নেই তারেক সাহেব। আমার দরকার সিকান্দার চৌধুরীর ব্যাংক ব্যালেন্স। আমার বাবা তার সারা জীবনের বোকামি দিয়ে এই কোম্পানিটাকে দেউলিয়া করে রেখে গেছে, আমি সেটাকে মরতে দিব না। তারেক ফাইলপত্র গুছিয়ে নিলেন। আপনি যা করছেন সেটা কিন্তু আইনের চোখে ফ্রড। আইন তৈরি হয় গরিবদের জন্য তারেক সাহেব, আমাদের মতো মানুষদের জন্য আইন শুধু একটা খেলার পুতুল। আপনি বিয়ের পেপারস আর পাওয়ার অফ অ্যাটর্নি ডকুমেন্টসগুলো রেডি রাখুন। ঠিক আছে, আমি পরশু এগুলো নিয়ে শ্রীমঙ্গল আসছি। গুড। আর শুনুন, এই দিলের কথাক্ষণাক্ষরেও যেন মেহের বা তার পরিবার জানতে না পারে। আপনি নিশ্চিত থাকুন। তারেক রুম থেকে বেরিয়ে গেলেন। আবরার পকেট থেকে তার ফোনটা বের করল। মেহেরের একটা মেসেজ এসেছে। বিকেলে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি, তুমি কবে আসবে? হুম। আবরার বিরক্তিতে মুখ কুঁচকে মেসেজটা ডিলিট করে দিল। আসছি মেহের, তোমার খাঁচার শেষ তারাটা মারতে আসছি। এদিকে ঢাকায় যখন এসব ষড়যন্ত্র চলছে, তখন মেহেরের পরিবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকেল 5টার দিকে সিকান্দার চৌধুরীর বিলাসবহুল এসইউভি কনভয় শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর দিয়ে এস্টেটের গেটে এসে ঢুকল। চারপাশে সবুজের সমারোহ, হালকা হিমেল হাওয়া বইছে। এস্টেটের বিশাল পুরনো বাংলোর সামনে গাড়ি থামল। ম্যানেজার জরির সাহেব আগে থেকেই অপেক্ষা করছিলেন। আসসালামু আলাইকুম স্যার, জানিতে কোনো কষ্ট হয়নি তো? সিকান্দার গাড়ি থেকে নামতে নামতে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট হয়নি, কিন্তু বাংলোর চারপাশটা এত অন্ধকার কেন? জেনারেটর চলছে না? স্যার, জেনারেটরটা হঠাৎ করে কাল রাত থেকে সমস্যা করছে। আমি শহর থেকে লোক আনিয়েছি, কাজ চলছে। জবিতা খাতুন গাড়ি থেকে নেমে বিরক্তি প্রকাশ করেন। কিসের ম্যানেজার? তুমি জলিল? আমরা আসবো জানো, আর আগে থেকে সব কিছু ঠিক করে রাখতে পারোনি? মাফ করবেন আম্মা, আসলে জেনারেটরের মেন পার্টসটা পুড়ে গিয়েছিল। ওই মেকানিক ছেলেটা সকাল থেকে না খাওয়া ভুলে খাটছে। মেহের গাড়ি থেকে নামলো, তার সাথে ছোট বোন ফাইজা আর ভাই রোহান। আপু, জায়গাটা কি বোরিং, ইন্টারনেট কানেকশনও নেই মনে হচ্ছে। প্রকৃতির মাঝে ইন্টারনেট কি দরকার ফাইজা? তুই ভেতরে যা, ফ্রেশ হয়ে নে। মেহের বাংলোর ভেতরে না ঢুকে দোতলার খোলা বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় গিয়ে দাঁড়ালেই পুরো চা বাগান চোখে পড়ে। হালকা বাতাসে মেহেরের চুল উঠছে। সে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল।
ঠিক তখনই নিচ থেকে ভারী লোহার কোনো কিছু আছড়ে পড়ার শব্দ হলো। মেহের চোখ খুলে নিচে তাকালো। বাংলোর ডান দিকে পুরনো জেনারেটর রুমে একটা ছেলে কাজ করছে। তার গায়ে একটা সাধারণ সাদা রঙের টি শার্ট, যেটা ইঞ্জিনের গ্রিজ আর কালিতে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটার পেশিবহুল হাত জোড়া জেনারেটরের বিশাল একটা পার্স একাই দূরে সরানোর চেষ্টা করছে। মেহের রেলিং ধরে আরেকটু ঝুঁকে দাঁড়ালো। ছেলেটার মুখটা তার দিকে ঘোরানো নেই, কিন্তু তার কাজের ধরন, পেশি টানার একাগ্রতা দেখে মেহেরের মনে হলো সে যেন কোনো জঙ্গলি প্রাণীর দিকে তাকিয়ে আছে। সে নিজের নিয়মে চলে। হঠাৎ জলির সাহেব সেখানে এলেন। নয়ন ভাই, আর কতক্ষণ লাগবে? বড় সাহেব কিন্তু রেগে যাচ্ছেন। নয়ন নামে সেই ছেলেটা হাতের রেঞ্জটা নিচে রাখলো। সে ঘুরে তাকালো জলির সাহেবের দিকে। রাখতে বারণ করেন, ইঞ্জিনের সেন্সর পড়ে গেছে, ঢাকা থেকে পার্টস না এলে রেস্টার্ট হবে না। তার গলা স্বর অত্যন্ত গম্ভীর, শান্ত, কিন্তু অদ্ভুত রকমের ধারালো। মেহের ওপর দিকে থেকে স্পষ্ট শুনতে পেল কথাটা। কি বলেন ভাই? তাহলে রাতে আমরা কি করব? নয়ন তার পকেট থেকে একটা পুরনো সুতির কাপড় বের করে হাতের কালি মুছতে লাগলো। মোমবাতি জ্বালাবেন, আমি টেম্পোরারি একটা লাইন করে দিচ্ছি, শুধু ফ্যান চলবে। কথাটা বলে নয়ন হঠাৎ ওপরের দিকে তাকালো। ঠিক দোতলার বারান্দায় দাঁড়ানো মেহেরের সাথে তার চোখাচোখি হলো। মেহেরের বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। নয়নের চোখ দুটোতে অদ্ভুত একটা পূর্ণতা। সেখানে কোনো সমীহ নেই, কোনো জড়তা নেই, ঘামে ভেজা মুখ, রুক্ষ চুল আর তীব্র একটা চাউনি। নয়ন চোখ সরানো না, সেই স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড মেহেরের দিকে তাকিয়ে রইল। মেহেরের মনে হলো এই সাধারণ মেকানিক ছেলেটা চোখের সামনে সে যেন একদম নগ্ন হয়ে গেছে। তার ভেতরের সমস্ত কষ্ট, সম্পূর্ণ সমস্ত বন্দিতে যেন ওই দুটো চোখ নিমিষেই পড়ে ফেলেছে। মেহের আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে তড়িঘড়ি করে বারান্দা থেকে সরে ভেতরে চলে গেল। তার হার্টবিট অস্বাভাবিক দ্রুত চলছে। সে দরজা হেলান দিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। কি হচ্ছে আমার? একটা সামান্য মেকানিক, তার চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেলাম কেন? সময় গড়িয়ে সন্ধ্যা 7টা বেজে গেল। বাংলোর ভেতরটার জেনারেটরের অভাবে বেশ থমথমে। চারিদিকে হারিকেন আর ইমার্জেন্সি লাইট জ্বালানো হয়েছে। সিকান্দার চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে ঢাকার অফিসে কথা বলছেন। দাদি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। ফাইজা আর রুহান এসে মেহেরের ঘরে ঢুকলো। আপু, এখানে একদম বোরিং লাগছে। জলিল চাচা বলল এস্টেটের বাইরে আজ গ্রামের বাউল মেলা বসেছে, চল না ঘুরে আসি। দাদি শুনলে আস্ত রাখবে না ফাইজা। আরে দাদি তো ঘুমাচ্ছে, বাবাও ফোনে ব্যস্ত। আমরা পেছনের গেট দিয়ে চুপি চুপি যাব, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবো। প্লিজ আপু। মেহেরের নিজেরও এই গুমট পরিবেশে দম বন্ধ রাখছিল। তার চোখের সামনে বারবার বিকেলবেলা সেই তীব্র চাউনিটা ভেসে উঠছিল। ঠিক আছে, কিন্তু কেউ যেন না জানে। তারা তিনজন পেছনের গেট দিয়ে অন্ধকারে গা বাঁচিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার দুপাশে ঘন গাছপালা। মিনিট 15 হাঁটার পর মেলার আলো চোখে পড়ল। মাটির প্রদীপ আর হারিকেনের আলোয় পুরো মেলাটা সেজে উঠেছে। একপাশে বাউল গানের আসর বসেছে, একতারা ডুগডুগির আওয়াজ, সাথে মাটির সোদা গন্ধ আর জিলেপি ভাজার মিষ্টি সুবাস। ওয়াও আপু, জায়গাটা একদম সিনেমার মতো লাগছে। সাবধানে থাকিস, ভিড়ের মধ্যে হারিয়ে যাস না। তারা মেলার ভেতর দিয়ে হাঁটতে লাগলো। প্রচুর মানুষের ভিড়। গ্রামের সাধারণ মানুষ, চা শ্রমিক, সবাই আনন্দে মেতে আছে। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা মানুষের সাথে মেহেরের সজোরে ধাক্কা লাগলো। আরে দেখা হাঁটেন না আপামনি। ধাক্কাটা এতই জোরে ছিল যে মেহেরের বাঁ হাতে থাকা তার অত্যন্ত দামি সবার ঘড়ির চেইনটা ঘুরে গেল। ঘড়িটা শূন্যে ছিটকে পড়ল। আমার ঘড়ি? ঘড়িটা মাটিতে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে একটা শক্ত কালচে হাত নিচ থেকে শূন্যেই ঘড়িটা লুফে নিল। মেহের চমকে সামনে তাকালো। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নয়ন, সেই বিকেলে দেখা মেকানিক ছেলেটা। তার পরনে একটা গ্রিজ মাখা টি শার্টের বদলে একটা পরিষ্কার কালো শার্ট, কিন্তু চেহারা সেই রুক্ষতা একদম একই রকম। পেছনে বাউলের একতারার একটা তীক্ষ্ণ সুর ভেসে উঠল। মেহের আর নয়নের চোখ আবার মিলল। মেলার এত কোলাহল, এত মানুষ, সব যেন মুহূর্তের জন্য থমকে গেল। নয়ন ঘড়িটাও হাতে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ভিড়ের মধ্যে এত দামি জিনিস পড়ে আছে, এটা বোকামি। বোকামি কি না সেটা আমি বুঝবো। ঘড়িটা দিন। নয়ন কোনো কথা না বলে ঘড়িটা মেহেরের দিকে বাড়িয়ে দিল। মেহের ঘড়িটা নেওয়ার জন্য হাত বাড়ালেই নয়নের আঙুলের সাথে তার আঙুল ছুঁয়ে গেল। নয়নের হাতের চামড়াটা পাথরের মতো শক্ত আর খসখসে। সেই সাধারণ একটা স্পর্শ মেহেরের শরীরে যেন 1000 ভোল্টেজের বিদ্যুতের মতো আঘাত করল। মেহের দ্রুত হাঁটা সরিয়ে নিল। নয়ন একটু হাসল, ঠোঁটের কোণে অত্যন্ত সূক্ষ্ম একটা হাসি। ভয় পাচ্ছেন? আমি কেন ভয় পাবো? আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি জানেন আমি কে? জানে, সিকান্দার চৌধুরীর খাঁচায় বন্দি সবচেয়ে দামি পাখি।
মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। একটা সাধারণ মেকানিক তাকে এই কথা বলার সাহস পায় কোথা থেকে? হাউ ডিয়ার ইউ! আপনার স্পর্ধা তো কম নয়। স্পর্ধা নয় ম্যাম, আমি শুধু সত্যিটা বলি। যাই হোক, আপনার খাঁচা মোবারক। কথাটা বলি নয়নার এক সেকেন্ডও দাঁড়ালো না। সে ভিড়ের মধ্যে মিশে গেল। মেহের সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হাত পা কাঁপছে। রাগে নাগে এক অজানা উত্তেজনায় সে নিজেই বুঝতে পারছে না। ফাইজা পেছন থেকে এসে মেহেরের হাত ধরো। আপু কি হয়েছে? কার সাথে কথা বলছিলে? কেউ না, চল আমাদের ফিরতে হবে। মেহের মেলার পথ ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু তার মনে হতে লাগলো তার সাজানো গোছানো শান্ত জীবনে একটা অচেনা বন্য ঝড় ধেয়ে আসছে। সেই ঝড়ের নাম নয়ন আহমেদ। মেলার অদ্ভুত ঘটনার পর মেহের আর বেশিক্ষণ সেখানে থাকেনি। ফাইজা আর রুহানকে নিয়ে দ্রুত বাংলোর দিকে ফিরে এসেছিল সে। রাতের খাবার টেবিলেও ছিল সে একদম চুপচাপ। সবাই ঘুমিয়ে পড়ার পরও রাত আরও গভীর হতে থাকে। চারদিক এখন নিস্তব্ধ। ঘড়ির কাঁটায় রাত 12টা পার হয়েছে। মেহের নিজের ঘরের বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার চোখের সামনে বারবার মেলার সেই রুক্ষ ছেলেটার চাহনি আর কথাগুলো ভেসে উঠছে। হঠাৎ জানালা দিয়ে একটা অদ্ভুত পোড়া গন্ধ ভেসে এলো। গন্ধটা সাধারণ কোনো সিগারেটের নয়, একটু কড়া কিন্তু বেশ রাজকীয় একটা সুবাস। আবরারের ব্যবহার করা লাখ টাকার পারফিউমের চেয়েও এই বুনো গন্ধটা মেহেরকে অদ্ভুতভাবে টানতে লাগলো। মেহের আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সে উঠে ব্যালকনির স্লাইডিং দরজাটা সামান্য ফাঁক করে বাইরে তাকালো। চাঁদের আলোয় বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাগানের এক কোণে পুরনো একটা কড়ুই গাছের নিচে বসে আছে নয়ন। তার হাতে একটা বিড়ি। মেহের ওপর থেকে বুঝতে পারল না যে নয়ন আসলে বিড়ির পার তার মোড়কে অত্যন্ত দামি কিউবান সিগারেট খাচ্ছে। মেহেরের মনে হলো এই লোকটার সবকিছু যেন সাধারণ হয়ে বড্ড রহস্যময়। মেহের নিজেকে আটকাতে পারল না। সে চুপি চুপি ব্যালকনি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে বাগানে চলে গেল। ঘাসের ওপর তার পায়ের শব্দ খুব সামান্য হলেও নয়নের কান এড়ালো না। নয়ন হঠাৎ চোখ তুলে সরাসরি মেহেরের দিকে তাকালো। অন্ধকারেও তাতে দুজনের চোখ যেন কথা বলে উঠল। মেহের কয়েক কদম এগিয়ে গেল। এত রাতে এখানে কি করছেন আপনি? নয়ন বসা থেকে উঠল না। সে ধীরে সুস্থে সিগারেট একটা টান দিল। রাতটা কি শুধু আপনার একার জন্য তৈরি হয়েছে? আপনি আমার কথার উল্টো জবাব দিচ্ছেন কেন? আপনি এমন প্রশ্ন করছেন কেন যার উত্তর আপনার জানা আছে? আমার কিচ্ছুই জানা নেই। আমি শুধু জানি অ্যাসিস্টের ভিতরে এইভাবে বসে বিড়ি খাওয়া নিষেধ। নিষেধ তো আরো অনেক কিছুই আছে। আপনি কি সব নিয়ম মেনে চলছেন? অবশ্যই মানি। আমি চৌধুরী বাড়ির মেয়ে। নিয়মের বাইরে আমি কিচ্ছু করি না। তাই বুঝি? তাহলে এই মাঝরাতে একজন অচেনা মেকানিকের সাথে বাগানে একা কথা বলাটা কি নিয়মের মধ্যে পড়ে? আমি শুধু আপনাকে সতর্ক করতে এসেছিলাম। বাবা দেখলে রেগে যেতেন। আপনার বাবার রাগকে আমি ভয় পাই না। কাউকে কি ভয় পান না আপনি? নয়ন উঠে দাঁড়ালো। তার দীর্ঘদেহী অবয়ব চাঁদের আলোয় মেহেরের উপর একটা ছায়া ফেলল। ভয় পাওয়ার মতো কিছু এখনো আমার জীবনে আসেনি। আপনার অহংকার বড্ড বেশি। অহংকার নয়, আত্মবিশ্বাস, যেটা আপনার নেই। মেহের একটু রেগে গেল। সে 2 পা এগিয়ে নয়নের কাছাকাছি দাঁড়ালো। আপনি আমার সম্পর্কে কি জানেন যে এমন কথা বলছেন? হ্যাঁ, আমি মানুষের চোখ পড়তে পারি। আপনার চোখে বন্দিত্বের চাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বন্দী নই। আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। মিথ্যা কথা। আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আপনি নিজের সাথেই মিথ্যা বলছেন। যে মেয়েটা একটা দামি খাঁচায় বন্দি হয়ে আশ্বাস করছে, সে নিজেকে স্বাধীন দাবি করলে সেটাকে মিথ্যি বলা চলে। মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। এই লোকটা তার মনের এত গভীরের কথা কিভাবে পড়ে ফেলছে? আপনি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা তো আপনি ছাড়িয়ে এখানে এসেছেন। আমি তো আমার জায়গাতে বসেছিলাম। মেহের কোনো উত্তর দিতে পারে না। নয়নের হাতের সেই পোড়া তামাকের গন্ধটা মেহেরের ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিচ্ছিল। আপনার এই বিড়ির গন্ধটা খুবই অদ্ভুত। কেন? আপনার হবু বরের বিদেশি পারফিউমের চেয়ে খারাপ লাগছে? আমি তা বলিনি। গন্ধটা কেমন যেন অচেনা, কিন্তু খুব কড়া। সব অচেনা জিনিসই শুরুতে করা লাগে, তারপর একসময় সেটাই নেশা হয়ে যায়। কথাটা বলে নয়ন সরাসরি মেহেরের চোখের দিকে তাকালো। মেহেরের মনে হলো কথাটা শুধু তামাকের জন্য বলা হয়নি। আমি নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকি। দূরে থাকতে চাইলে কি থাকা যায়? অবশ্যই যায়। আমি এখন চলে যাচ্ছি, আর কখনোই আপনার সাথে কথা বলবো না। মেহের আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পা চালিয়ে বাংলোর ভেতরে চলে গেল, কিন্তু তার বুকটা হাতুড়ির মতো পিটছে। এভাবেই রাত শেষ হলো। মেহেরের সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, তখন ঘড়ির কাঁটায় 10টা ছুঁয়েছে। হঠাৎ বাইরে একটা গাড়ির প্রচণ্ড ভারী ইঞ্জিনের শব্দে মেহেরের ঘোর কাটল।
সে বুঝতে পারো ঢাকা থেকে আবরার এসে পৌঁছেছে। মেহের দ্রুত ফ্রেশ হয়ে বাংলোর নিচে নেমে এলো। স্টেটের বিশাল গ্যারেজের সামনে একটা চকচকে লাল রঙের বিদেশি স্পোর্টস কার দাঁড়িয়ে আছে। আবরার রহমান রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নামলো। তার পরনে দামি ব্র্যান্ডের ক্যাজুয়াল শার্ট আর সানগ্লাস। ম্যানেজার জলি সাহেব দৌড়ে এলেন। মেহেরও সেখানে গিয়ে দাঁড়ালো। হোয়াট ননসেন্স! এই রাবিশ রাস্তাগুলোতে গাড়ি চালানোর কোনো মানেই হয় না। কি হয়েছে আবরার? তুমি এত রেগে আছো কেন? আবরার মেহেরের দিকে ফিরে বিরক্তি নিয়ে তাকালো। রাগের কথা নয়, ঢাকা থেকে আসার পথে 3বার ইঞ্জিন স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। এই গণ্ডগ্রামে আমি এখন কোম্পানির মেকানিক পাবো কোথায়? স্যার রাগ করবেন না, আমাদের এস্টেটে ঢাকা থেকে একজন খুব ভালো মেকানিক এসেছে, সে জেনারেটর ঠিক করছে, আমি তাকে ডেকে আনছি। আই ইউ ক্রেজি জলিল? একটা পাতি মেকানিক ধরবে আমার এই স্পোর্টস কার? দে ডোন্ট নো ইভেন হাউ টু নো স্পেল ইঞ্জিন। কিন্তু স্যার একবার তাকে দেখিয়ে নিলে। শারাপ! এই গাড়ির ভেতরে অ্যাডভান্স সেন্সর আছে। গ্রামের কোনো মূর্খ লোকের গায়ে হাত দিলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত কিন্তু ভরাট গলা শোনা গেল। সিস্টেম তো এমনিতেই নষ্ট হয়ে আছে। সবাই ঘুরে তাকালো। নয়ন গ্যারেজের দিকে হেঁটে আসছে, তার হাতে একটা ছোট টুল বক্স, গায়ে সেই গ্রিস মাখা টি শার্ট। হু দ্য হেল আর ইউ? আমি সেই মূর্খ মেকানিক যাকে আপনি খুঁজছিলেন না। এই ছেলে, মুখ সামলে কথা বলো। জানো আমি কে? আপনি কে সেটা জেনে আমার গাড়ির ইঞ্জিন ঠিক করার দরকার নেই। ওটা খুলুন। মেহের, তোমার বাবার এই স্টাফরা এত বেয়াদব কেন? আবরার, ওকে একবার দেখতে দাও। ঢাকা থেকে মেকানিক আসতে তো অনেক সময় লাগবে। আমার অনিচ্ছা সত্ত্বেও গাড়ির হুডটা আনলক করলো। ওকে, শুধু দেখবে, কোনো কিছুতে হাত দিবে না। আমি নিশ্চিত ও কিছুই বুঝবে না। নয়ন কোনো কথা না বলে গাড়ির হুডটা তুললো। সে ইঞ্জিনের দিকে একবার মুখে খুব তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর পকেট থেকে একটা ছোট স্ক্রু ড্রাইভার বের করে ইঞ্জিনের ভেতরের একটা নির্দিষ্ট জায়গায় হাত দিল। নয়নের হাত এত দ্রুত এবং নিখুঁতভাবে চলছিল যে মনে হচ্ছিল সে যেন চোখ বন্ধ করেও ইঞ্জিনটা খুলে আবার জোড়া লাগাতে পারবে। মাত্র 2 মিনিট পরে সে হুডটা বন্ধ করে দিল। গাড়ি স্টার্ট দিন। স্টার্ট দিন মানে? তুমি তো কিছুই করলে না। স্টার্ট দিয়ে দেখুন। আবার বিরক্ত হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো এবং চাবি ঘোরালো। ধুম! 1 সেকেন্ডের মধ্যে গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। আবার থমকে গেল। সে অ্যাক্সিলারেটরের চাপ দিল। ইঞ্জিন একদম মাখনের মতো কাজ করছে। আবার গাড়ি থেকে নেমে এলো, তার চোখে মুখে চরম বিস্ময়। এটা এটা কিভাবে সম্ভব? তুমি কি ম্যাজিক করলে? নয়ন নিজের হাতের ধুলো ছাড়তে ছাড়তে আবরারের চোখের দিকে তাকালো। ম্যাজিক না। দ্য ম্যাস এয়ার ফ্লো সেন্সর ওয়াজ malfunctioning due to high humidity intake. I just bypassed the fuel injector relay. আবরার তো বটেই, মেহেরও একদম পাথরের মতো জমে গেল। একজন সাধারণ গ্রিজ মাখা অশিক্ষিত মেকানিকের মুখে এত নিখুঁত ব্রিটিশ অ্যাকসেন্টের ইংরেজি, তাও আবার স্পোর্টস কারের ইঞ্জিনের এত জটিল মেকানিক্যাল টার্ম। তুমি তুমি এই টার্মগুলো জানো কিভাবে? তোমার ইংরেজি এত পরিষ্কার কিভাবে? নয়ন টুলবক্সটা হাতে তুলে নিল। তার অভিব্যক্তিকে কোনো পরিবর্তন নেই। মূর্খ মেকানিকদের মাঝেও মাঝে মাঝে বই পড়ার শখ থাকে। দাঁড়াও, তোমার নাম কি? নয়ন। নয়নের 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে নিজের গন্তব্যের দিকে হেঁটে চলে গেল। মেহের অপলক দৃষ্টিতে নয়নের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই লোকটাকে কেন সে এখানে? আর তার এই বন্য চোখের আড়ালে আসলে কত বড় রহস্য লুকিয়ে আছে? আবরার তার অপমান ঢাকতে দ্রুত বাড়ি দিয়ে বাংলোর ভেতর চলে যায়। মেহেরও সেখানে আর দাঁড়ায়নি, কিন্তু তার মাথার ভেতর ওই মেকানিক ছেলেটা নিখুঁত ইংরেজি আর তীক্ষ্ণ দৃষ্টি বারবার ঘুরপাক খাচ্ছিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা। আবরার লাঞ্চের পর তার ব্যবসার কাজে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। দাদি জুবেদা খাতুন জোহরে নামাজ পড়ে বিশ্রাম নিয়েছিলেন। এই গুমট পরিবেশে মেহেরের আর ভালো লাগছিল না। সে কাউকে কিছু না বলে চুপি চুপি বাংলোর পেছনের গেট দিয়ে বেরিয়ে এলো। শ্রীমঙ্গলের চা বাগান দুপুরবেলাতেও বেশ স্নিগ্ধ থাকে। মেহের আনমনে চা বাগানের সরু পথে ধরে হাঁটতে শুরু করলো। সে বেশ কিছুটা গহীনে পথে চলে এসেছে। হঠাৎ করে শ্রীমঙ্গলের আবহাওয়া তার রূপ বদলাতে শুরু করলো। আকাশের এক কোণে জমাট বাঁধা কালো মেঘ নিমিষেই পুরো আকাশ ঢেকে ফেললো। শুরু হলো কালবৈশাখীর মাতম। প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে। চা গাছের পাতাগুলো বাতাসের ঝাপটানি খাচ্ছে। মেহের ভয় পেয়ে গেল। সে দ্রুত বাংলোর দিকে ফেরার জন্য পা বাড়ালো, কিন্তু চারপাশের সব পথ এখন একই রকম লাগছে। সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে।
ঠিক তখনই আকাশ চিরে বিকট শব্দে বাজ পড়ল এবং সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেহেরের পরনে জর্জেট কামিজটা মুহূর্তের মধ্যে ভিজে গায়ে সাথে লেপটে গেল। বৃষ্টির ফোঁটাগুলো তীরের মতো গায়ে বিচ্ছে। মেহের দৌড়াতে গিয়ে কাদায় পা পিষ্টে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা অত্যন্ত শক্ত হাত পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। আহ, ছাড়ুন আমাকে। মেহের চমকে ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে নয়ন। বৃষ্টিতে তার চুলগুলো কপালে লেপটে আছে, টি শার্ট ভিজে, শরীরের পেশিগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ছাড়লে তো সোজা কাদার ভিতরে পড়ে যাবেন। তাতে আপনার কি? আমাকে ছাড়ুন বলছি। ঠিক আছে। নয়ন সত্যি হাতটা আলগা করে দিল। মেহের ভারসাম্য সামলাতে না পেরে থপ করে একটা ছোট কাদার গর্তে বসে পড়ল। তার দামি কামিজে কাদা মেখে একাকার। আপনি আপনি সত্যি সত্যি আমাকে ফেলে দিলেন। আপনি তো ছাড়তে বললেন, আমি তো শুধু আপনার নির্দেশ পালন করলাম ম্যাম। ইডিয়েট, একটা অসভ্য লোক আপনি। নয়ন ঠোঁট চেপে হাসল। সে মেহেরের দিকে হাত বাড়িয়ে দিল। এখন কি নিজে নিজে উঠবেন নাকি আবার এই অসভ্য লোকটার হাত ধরবেন? মেহের কটমট করে নয়নের দিকে তাকালো, কিন্তু উপায় না দেখে সে নয়নের হাতটা শক্ত করে ধরল। নয়ন এক হাঁচকায় তাকে টেনে তুলল। দৌড়ান, সামনে একটা পুরনো শেড আছে। নয়ন মেহেরের হাত ধরেই চা বাগানের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করল। মেহেরের মনে হচ্ছিল তার পা মাটিতে পড়ছে না। কিছুক্ষণের মধ্যেই তার একটা পরিত্যক্ত টিনের চালার নিচে নিয়ে এসে পৌঁছালো। জায়গাটা চা পাতা ওজন করার পুরনো একটা ঘর। ঘরের ভেতরটা বেশ অন্ধকার আর স্বেচ্ছেতে। বাইরে বৃষ্টির শব্দ কানে পাতা দেয়। মেহের শীতে থরথর করে কাঁপছে। সে দুই হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে এক কোণে দাঁড়ালো। নয়ন পকেট থেকে আর ভিজে যাওয়া সিগারেটের প্যাকেটটা বের করে বিরক্তি নিয়ে ফেলে দিল। তারপর মেহেরের দিকে ফিরল। বিনা ছাতায় কালবৈশাখীর ভেতর হাঁটার শখ হলো কেন আপনার? আমি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে আসিনি, আকাশ পরিষ্কারই ছিল। প্রকৃতি আর মানুষ কখন রূপ বদলায় সেটা আগে থেকে বোঝা যায় না। আপনি কি সবসময় এরকম ফিলোসফিক্যাল কথা বলেন? না, মাঝে মধ্যে মেকানিকের কাজও করি। মেহেরের কাঁপুনিটা বেড়ে গেছে। ঠান্ডায় তার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। নয়ন কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এখানে কোনো সিনেমার মতো নয়। নয়ন নিজের শার্ট খুলে মেহেরকে পরিয়ে দিল না, বা মেয়েকে কোনো রোমান্স দেখালো না। নয়ন খুব শান্তভাবে তার প্যান্টের পকেট থেকে একটা ভাঁজ করা রুমাল বের করো। রুমালটা সম্পূর্ণ শুকনো। মাথাটা মুছে নিন, নয়তো ঝড় চলে আসবে। আপনার গ্রিস মাখা রুমাল দিয়ে আমি মুখ মুছবো? হ্যাঁ, গ্রিজ মাখা কিনা সেটা হাতে নিয়ে দেখুন। মেহের রুমালটা হাতে নিল। সে চমকে উঠল। রুমালটা কোনো সাধারণ সুতোর ইতালিয়ান সুতোর নয়। এটা অত্যন্ত মিহি গাঢ় নীল রঙের পিওর ইতালিয়ান সিল্কের রুমাল। এক কোণে সোনালি সুতোয় সূক্ষ্মভাবে অ্যান লেখা। এটা এটা তো সিল্কের রুমাল, আর এত দামি কাপড়। কাপড়ের দাম দিয়ে আপনি কি করবেন? মাথা মুছতে পেরেছেন কিনা সেটা আসল কথা। একজন সাধারণ মেকানিকের পকেটে এত দামি সিল্কের রুমাল কোথা থেকে এলো? নয়ন চোখের পলক না ফেলে মেহেরের দিকে তাকিয়ে রইল। তার বন্য চোখে এখন এক অদ্ভুত রহস্যের খেলা। বড় লোকদের বাড়ির ডাস্টবিনে অনেক দামি জিনিস পড়ে থাকে ম্যাম, কুড়িয়ে পেয়েছি। আপনি মিথ্যা বলছেন। এই রুমাল একদম নতুন, আর এখানে অ্যান অক্ষরটা এমব্রয়ডারি করা। অ্যান ফর নয়ন। অ্যান্ড ফর নাথিং হতে পারে, দুনিয়াতে অক্ষরের তো অভাব নেই। আপনি আমাকে বোকা ভাবছেন? আপনি যে বোকা নন সেটা তো গ্যারেজেই প্রমাণ হয়ে গেছে। আপনি অনেক কিছু লক্ষ্য করেন। মেহের রুমালটা শক্ত করে চেপে ধরল। লোকটার গা থেকে আসা একটা অদ্ভুত উষ্ণতা মেহেরকে পাগল করে দিচ্ছে। আপনি আসলে কে নয়ন? আমি শুধু একজন মেকানিক যে মাঝে মাঝে নষ্ট ইঞ্জিন ঠিক করে আর মাঝে মাঝে নষ্ট হওয়া মানুষদের রাস্তা দেখায়। আমার রাস্তা আমাকে দেখাতে হবে না। আপনার রাস্তা আপনি নিজেই হারিয়ে ফেলছেন মেহের। নয়নের মুখে নিজের নামটা শুনে মেহেরের সারা শরীর কেঁপে উঠল। এই লোকটা তাকে ম্যাম থেকে সরাসরি মেহের বলে ডাকলো। আপনি আমাকে নাম ধরে ডাকলেন কোন সাহসে? ভয় পেলে মানুষ নাম ধরে ডাকে। আপনি ভয় পাচ্ছেন। আমি মোটেও ভয় পাচ্ছি না। পাচ্ছেন, বৃষ্টির শব্দে আপনার বুকের দুঃখপুকানি শোনা যাচ্ছে। মেহের আর কথা বাড়াতে পারল না। সে দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিল। বাইরের বৃষ্টি একটু একটু করে কমতে শুরু করেছে। মেহেরের হাতের মুঠোয় সেই সিল্কের রুমালটা এখনো ধরা। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি পুরোপুরি থেমে গেল। নয়ন মেহেরকে নিয়ে বাংলোর পেছনের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে কোনো কথা না বলেই নিজের গ্যারেজের দিকে চলে গেল। মেহের চুপি চুপি নিজের ঘরে ঢুকে পড়ল, কিন্তু মেহের খেয়াল করেনি দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে দাদি জোবেদা খাতুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দুজনকে একসাথে ফিরতে দেখেছেন।
দাদির হাতে তসবি ঘোরানো হঠাৎ থেমে গেছে। সময় গড়িয়ে রাত 8টা বেজে গেল। বাংলোর ড্রয়িং রুমে একটা অদ্ভুত থমথমে পরিবেশ। দাদি জবেদা খাতুন তার বিশাল আরাম কেদারায় বসে আছেন। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এলাকার ওসি কামরুল। কামরুল লোকটা অত্যন্ত দুর্নীতিবাজ। গোটা শরীর জবেদা খাতুনের সামান্য ইশারায় সে পুরো থানা উঠে দিতে পারে। কামরুল, এই এলাকায় তোমার পুলিশের ডিউটি কেমন চলছে আজকাল? আম্মা, সব তো আপনার দোয়া একদম ফার্স্ট ক্লাস। একটা মাসিও আপনার হুকুম ছাড়া শ্রীমঙ্গলে উঠতে পারে না। জবেদা খাতুন তার রূপোর পানের বাটা থেকে একটা পান মুখে পুরেন। মাছি হয়তো ওড়ে না, কিন্তু বাহিরের কুকুর তো ঠিকই ঢুকে পড়েছে। কুকুর? কে আম্মা? আপনি শুধু নামটা বলেন, আজ রাতেই তারে বস্তায় ভৈরা চালান করে দিব। জবেদা খাতুন তীক্ষ্ণ চোখে কামরুলের দিকে তাকালেন। আমাদের এস্টেটের জেনারেটর ঠিক করতে একটা ছেলে এসেছে, নাম নয়ন। ছেলেটার চোখ আমার সুবিধা ঠেকছে না। এটা সামান্য মেকানিক, ওরে তো আমি এক থাপ্পড়ে। থাম গদ্দপ, ছেলেটা সামান্য না, ওর হাঁটা চলা, ওর তাকানো সাধারণ মোজদারের মতো নয়। আর আমার নাতনির আশেপাশেও ঘুরঘুর করছে। কামরুল একটু সিরিয়াস হলো। সে পকেট থেকে একটা ছোট নোটপ্যাড বের করল। আম্মা, আপনি কি চান কন? আমি চাই এই ছেলেটার নাড়ি ভুড়ি বের করে আনবি তুই। ওর বাপ দাদার 14 গোষ্ঠীর হিসাব আমার টেবিলে চাই এই মুহূর্তে। জি আম্মা, এখনই ব্যবস্থা করতেছি। কামরুল ড্রয়িং রুমে একপাশে গিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। সে থানায় ডিউটি অফিসারের কাছে ফোন লাগালো। এই জলিল, তুই এখনই ডাটাবেজে ঢোক। নয়ন নামের একটা ছেলের ন্যাশনাল আইডি আর ব্যাকগ্রাউন্ড চেক কর। বয়স ওই 25-26 হইব। কামরুল ফোন কানে ধরে জবেদা খাতুনের দিকে সে একটু মেকি হাসল। দাদি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে পান চিবোচ্ছেন। কি কইলি? ভালো কইরা চেক কর গাধা, আঙ্গুলের ছাপের লগে মিলায় দেখ। কামরুলের কপালের ঘাম জমতে শুরু করেছে। কয়েক মিনিট পর ওপাশ থেকে কিছু একটা শোনার পর কামরুলের চোখ বড় বড় হয়ে গেল। ঠিক আছে, তুই রাখ। কামরুল ফোনটা কেটে কাপা কাপা পায়ে জবেদা খাতুনের সামনে এসে দাঁড়ালো। কি খবর পেলি? কোথায় বাড়ি ওর? আম্মা, খবর তো খুব সুবিধার না। হিয়ালি করবি না কামরুল, পরিষ্কার করে বল। আম্মা, পুরো পুলিশের ডাটাবেস, এনআইডি কার্ড সার্ভার, পাসপোর্ট অফিস, কোথাও নয়ন আহমেদের নামের এই লোকের কোনো অতীত নেই। অতীত নেই মানে কি? আসমান থেকে পড়েছে নাকি লোকটা? আম্মা, ওর যে এনআইডি আর সার্টিফিকেট সিস্টেম দেখাচ্ছে সেটা মাত্র 6 মাস আগে তৈরি করা হয়েছে। 6 মাস আগে এই লোকের কোনো অস্তিত্বই এই দুনিয়াতে ছিল না। লোকটা একটা জ্যান্ত ভূত আম্মা। দাদির কপালের ভাঁজগুলো আরও গভীর হলো। তার বহু বছরের অপরাধ জগতের অভিজ্ঞতা তাকে বলে দিচ্ছে এই ছেলে কোনো সাধারণ মেকানিক নয়। 6 মাস আগে তৈরি করা ডকুমেন্টস, তার মানে লোকটা আন্ডার কাভার, কেউ ওকে পাঠিয়েছে। আম্মা, এখন কি হুকুম? জবিতা খাতুন বসা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি এখন একটা ক্ষুধার্ত বাঘিনীর মতো। যে ভূত আমার এস্টেটে ঢুকেছে তাকে আবার মাটিতে পুঁতে ফেলতে হবে। কাল রাতের মধ্যে এই নয়নকে আমার চোখের সামনে থেকে সরাবি, একেবারে সরিয়ে দিবি। খতম করে দিমু আম্মা? হ্যাঁ, কাজটা এমনভাবে করবি যেন কেউ টেরও না পায়। সিকান্দার আর আবরার যেন খুনাক্করও এই খবর না জানে। আপনার কোনো চিন্তা নেই আম্মা, কাল রাইতের পর এই নয়ন নামের আর কেউ দুনিয়াতে থাকবো না। কামরুল সালাম দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। দাদি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার চা বাগানের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করলেন। চৌধুরী বংশের সাথে খেলতে এসেছিস, বড্ড ভুল করেছিস মেকানিক। কিন্তু জবিতা খাতুন জানেন না তিনি যাকে সামান্য ভূত ভাবছেন সেই নয়ন আসলে এই পুরো গেমের সবচেয়ে ভয়ঙ্কর মাস্টারমাইন্ড। সাসপেন্স আর ষড়যন্ত্রের এই খেলায় আসল চাল তো সবে শুরু হতে যাচ্ছে। রাতের অন্ধকার গেটে শ্রীমঙ্গলে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকে হালকা কুয়াশা আর পাখিদের ডাক। ঘড়ি কাটায় তখন ঠিক সকাল 6টা। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পেছনের বস্তি এলাকাটা সবেমাত্র জাগতে শুরু করেছে। লাইনের ধারের একটা সাধারণ চায়ের টং দোকানে বেঞ্চের উপর বসে আছে নয়ন। পরনে কালো ট্রাউজার আর ধূসর রঙের একটা জ্যাকেট। তার হাবভাব, বসার ভঙ্গি কোথাও কোনো সাধারণ মেকানিকের ছাপ নেই।
চারপাশটা বেশ ফাঁকা। নয়ন পকেট থেকে একটা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন বের করে কানে ধরল। বস, আমি রফিক বলছি। লাইন কি ক্লিয়ার আছে? আমি গত 2 ঘন্টা ধরে আপনাকে রিচ করার চেষ্টা করছি। ক্লিয়ার। তুই এত নার্ভাস কেন রফিক? শান্ত হয়ে বল। ঢাকার হেড অফিসে নতুন কি ষড়যন্ত্র শুরু হয়েছে? অবস্থা খুব একটা ভালো না বস। আহমেদ কর্পোরেশনের হেড অফিস কাল রাতে বোর্ড মেম্বারদের একটা গোপন মিটিং হয়েছে। ওরা রীতিমতো আপনার চেয়ারটা ভাগাভাগি করার প্ল্যান করে ফেলেছে। মেডিকেল মূল এজেন্টটা কি ছিল? ওরা কি আমার ডেথ সার্টিফিকেটের জন্য কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে? শুধু প্রস্তুতি না বস, ওরা কাপ্তের ওই গাড়ি অ্যাক্সিডেন্টকে লিগ্যাল দেখিয়ে দ্রুত আপনার ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য লোকাল পুলিশকে মোটা অঙ্কের ঘুষ পর্যন্ত দিয়ে রেখেছে। ওরা চাইছে এই সপ্তাহের মধ্যেই কোম্পানির পুরো শেয়ার নিজেদের নামে করে নিতে। ওদের করতে দাও, তাড়াহুড়ো করার কিছু নেই। কুকুর যখন হাড় নিয়ে কামড়াকামড়ি করে তখন দূর থেকে সেটা দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু বস, আমাদের হাতে তো একদম সময় কম। ওরা যদি একবার কোর্ট থেকে অর্ডার বের করে ফেলে তাহলে লিগালি আপনি এই কোম্পানির সিও থাকবেন না। তখন পুরো কন্ট্রোল ওদের হাতে চলে যাবে। আর নিয়ে তোকে এত ভাবতে হবে না রফিক। আমি যে প্রমাণ জোগাড় করার জন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে এখানে এসেছি তার সবটা এখন আমার হাতের মুঠোয় চলে এসেছে প্রায়। সেই পেন ড্রাইভের ডেটাগুলো কি আমাদের সাইবার টিম ডিক্রিপ্ট করতে পেরেছে বস? হ্যাঁ, কাপ্তে আমাকে মারার পেছনে যাদের হাত ছিল তাদের সবার নাম, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর ডার্ক ওয়েবে অবৈধ অস্ত্রের ব্যবসা পুরো লিস্ট এখন আমার কাছে। ওরা ভেবেছিল আমাকে লেকের পানিতে ডুবিয়ে মারলেই সব শেষ হয়ে যাবে। তাহলে আপনি ফিরে আসছেন কবে? আপনার এইভাবে একা ওখানে থাকাটা প্রতি মুহূর্তে খুব রিস্কি হয়ে যাচ্ছে বস। আর 3 দিন আমাকে এখানে এই মেকানিকের ছদ্মবেশে থাকতে হবে। কিছু মানুষের অহংকার ভাঙার বাকি আছে। ওরা যদি কোনোভাবে আপনার লোকেশন ট্র্যাক করে ফেলে তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ টিম পৌঁছানোর আগেই অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কেউ কিছু ট্র্যাক করতে পারবে না। আমার স্যাটেলাইট সিগন্যাল ডার্ক ওয়েবের সার্ভার দিয়ে বাউন্স করা আছে। তুই শুধু আমাদের লিগ্যাল টিমের সাথে যোগাযোগ রাখ, আর আমি সিগন্যাল দেওয়ার মাত্রই পেপারস নিয়ে বুম করবি। ঠিক আছে বস, কিন্তু 3 দিন পর আসলে কি হবে? ওরা তো ভেবে বসে আছে আপনি মরে ভূত হয়ে গেছেন। 3 দিন পর পুরো গেম পাল্টে যাবে রফিক। যারা আমাকে মারতে চেয়েছিল তারা বুঝবে যে তারা আসলে একটা ঘুমন্ত আগ্নেয়গিরিতে হাত দিয়েছিল, আর সেই আগ্নেয়গিরির লাভায় ওদের পুরো সাম্রাজ্য পুরো চাই হয়ে যাবে। নয়ন ফোনটা কেটে জ্যাকেটের পকেটে রেখে দিল। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সে উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে এখন জমাট বাঁধা বরফের মতো এক শীতল জেদ। সময় গড়িয়ে সকাল 11টা বেজে গেছে। রোদের তেজ বেশ বেড়েছে। এস্টেটের বাংলো থেকে কিছুটা দূরে শ্রীমঙ্গল সরকারি ডাকবাংলোর একটা ভিআইপি রুমে আবরার রহমান সোফায় বসে আছে। তার ঠিক উল্টো দিকের চেয়ারে বসে আছেন আইনজীবী তারেক। তারেকের সামনে একটা চামড়ার ব্রিফকেস খোলা, সেখান থেকে কিছু পেপারস বের করে তিনি আবরারের দিকে এগিয়ে দিলেন। আপনার সাহেব, এগুলো সিকান্দার চৌধুরীর কোম্পানির শেয়ার ট্রান্সফারের লিগ্যাল ডকুমেন্ট। আপনি যেমনটা চেয়েছিলেন খুব সাবধানে পেপারগুলো ড্রাফট করা হয়েছে, যাতে কোনাক্ষরে কেউ জালিয়াতি ধরতে না পারে। গুড। এর মধ্যে কোনো লোফল নেই তো? কারণ সিকান্দার চৌধুরী কিন্তু ব্যবসা দুনিয়ায় খুব ধূর্তশীল। একটা ভুল হলে আমার পুরো প্ল্যানটাই চলে যাবে। একদম না। বিয়ের পর মেহের চৌধুরীর সিগনেচার পড়লেই রহমান গ্রুপের সাথে তাদের কোম্পানির মার্জার সম্পন্ন হয়ে যাবে। তখন সিকান্দার সাহেবের আর কিছুই করার থাকবে না। তিনি লিগ্যালি আপনার কাছে অসহায় হয়ে পড়বেন। এটাই তো চাই তারেক সাহেব। বড় আমাকে খুব ভদ্র আর সৎ ছেলে ভাবে। তাকে বোঝাতে হবে যে ব্যবসা দুনিয়ায় সততা বলে কিছু নেই। এখানে শুধু ক্ষমতা আর মস্তিষ্কের খেলা চলে। কিন্তু একটা বড় সমস্যা আছে আপনার সাহেব। মেহেরের সিগনেচার আপনি কিভাবে নেবেন? সে যদি পেপারগুলো একবার পড়ে দেখে তাহলে তো সে বুঝে যাবে যে আপনি তাদের পুরো সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছেন। মেয়ের আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ওই মেয়েটার নিজের কোনো ব্রেন নেই। আমি তাকে একটা প্ল্যান ট্রাস্ট বলে খুব ইমোশনাল একটা গল্প শুনিয়ে সই করিয়ে নিব। সে আমাকে একটা প্রশ্নও করবে না। বিয়ের তো এখন 1 মাস বাকি, আর আপনার বাবার কোম্পানির বিরুদ্ধে ব্যাংকের নোটিশের ডেট কিন্তু এর আগেই পার হয়ে যাবে। তখন তো আপনি এমনিতেই দেউলিয়া হয়ে যাবেন। আমি 1 মাস অপেক্ষা করছি না তারেক সাহেব। আমার হাতে এত সময় নেই। মানে আপনি আসলে কি করতে চাইছেন? 1 মাসের আগে তো আপনার হাতে লিগ্যাল রাইটস আসছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা এখানেই হবে।
এই শ্রীমঙ্গলেই আমি ওই বোকা মেয়েটার সাথে বিয়ের কাজটা সেরে ফেলবো। কি বলছেন এসব? সিকান্দার চৌধুরীকে এত সহজে জঙ্গলের মধ্যে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবেন? তার তো একটি স্ট্যাটাস আছে। হবেন। আমি তাকে এমন একটা ইমোশনাল ফাঁদে ফেলবো, এমন একটা ইমোশনাল ব্ল্যাকমেল করব যে তিনি নিজে কাজে রেখে আনবেন। কাল সন্ধ্যার মধ্যেই মেহেরের সাথে আমার আঘাত হবে। আর যদি মেহের রাজি না হয়? মেয়েটার তো একটা নিজস্ব মতামত থাকতে পারে। মেহেরের নিজস্ব কোনো মতামত নেই তারেক সাহেব। ওর বাবা আর দাদি যা বলবে সে সুবোধ বালিকার মতো মাথা নিচু করে সেটাই মেনে নিবে। মেয়েটা একটা মাটির পুতুল মাত্র, যাকে আমি আমার প্রয়োজন মতো ভেঙে আবার করতে পারবো। আপনি অনেক বড় একটা রিস্ক নিচ্ছেন আপনার সাহেব। ধরা পড়লে কিন্তু আপনার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। রিস্ক না নিলে তো আর দেউলিয়া কোম্পানি বাঁচানো যাবে না। আপনি শুধু পেপারগুলো সাবধানে আপনার বিফকেসে রাখুন। কাল রাতের পর আমরাই হব চৌধুরী গ্রুপের আসল মালিক। আবরার একটা শয়তানি হাসি হাসল। বাইরে তখন দুপুরের কড়া রোদ, কিন্তু আবরারের মনের ভেতরের ষড়যন্ত্রটা একদম ঘুটঘুটে অন্ধকার। এভাবেই দুপুরের সময়টা পার হয়ে বিকেলে ঘনিয়ে এলো। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা। পুরো এস্টেট একদম নিস্তব্ধ। আবরার ডাক বাংলো থেকে এখনো ফেরেনি। মেহেরের মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কালবৈশাখী সেই বৃষ্টির পর থেকে নয়নের প্রতি মেহেরের কৌতূহল যেন একটা পাগলামির পর্যায়ে চলে গেছে। লোকটা কে? তার পকেটে ওরকম দামি সিল্কের রুমাল কেন? মেহের কাউকে কিছু না বলে এস্টেটের পেছনের দিকে শ্রমিকদের কোয়ার্টারের দিকে হেঁটে গেল। একদম শেষ মাথায় একটা ছোট্ট পুরনো কুড়েঘর। এটাই নয়নের থাকার জায়গা। মেহের এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। দরজাটা সামান্য ভেজানো। মেহের সন্তর্পণে দরজা টেনে ঘরের ভেতর ঢুকলো। ঘরটা বেশ অন্ধকার। একপাশে একটা সাধারণ তক্তা পোষ, তার উপর একটা পাতলা কম্বল রাখা। ঘরের এক কোণে একটা ছোট টেবিল আছে, আর নিচে একটা পুরনো মাটির হাঁড়ি রাখা। মেহের কৌতূহল সামলাতে না পেরে হাঁড়িটার কাছে গিয়ে বসল। সে হাঁড়ির ভেতরে একটা পুরনো গামছা সরাতেই চমকে উঠল। গামছার নিচে একটা চকচকে ম্যাটারিক বস্তু। মেহের হাত দিয়ে জিনিসটা বের করে আনলো। এটা একটা অত্যাধুনিক বিদেশি রিভলভার, আর তার ঠিক পাশেই রাখা একটা অরিজিনাল রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। মেহেরের হাত কাঁপতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। মেহের আতঙ্কে দুপুরের পেছনে ঘুরতে দেখলো অন্ধকারে দাঁড়িয়ে আছে নয়ন। তার চোখ দুটো শিকারী বাঘের মতো জ্বলছে। মেহের কিছু বলে ওঠার আগেই এক লাফে এগিয়ে এলো নয়ন। মেহেরের ডান হাতটা শক্ত করে চেপে ধরো এবং তাকে এক ধাক্কায় পেছনের সিটে মাটির দেয়ালের সাথে আটকে ফেলল। অন্যের ঘরে বিনা অনুমতিতে চুপি চুপি ঢোকার স্বভাবটা কি আপনার ছোটবেলার, নাকি নতুন করে চুরি করা শিখেছেন চৌধুরী বাড়ির মেয়ে? ছাড়ুন আমাকে, আমার হাত খুব জোরে লাগছে। আপনি আমার হাত এভাবে মুচড়ে ধরতে পারেন না। হাত তো লাগবেই মেহের। যে জিনিস আপনার নয় সে জগৎ আপনার জন্য নিষিদ্ধ। সেখানে হাত দিলে তো আপনাকে একটু ব্যথা পেতেই হবে। আপনি আমাকে দেয়ালের সাথে এভাবে আটকে রেখেছেন কেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। পাগল তো আপনি হয়েছেন। একটা মেকানিকের নোংরা খুঁড়ে করে এই পরন্ত বিকেলে আপনার মতো রাজকন্যার কিসে এত খোঁজ? আপনি আসলে কি খুঁজছেন এখানে? আমি যা খুঁজছিলাম তা তো পেয়ে গেছি। আপনি আমাকে ছেড়ে দিন বলছি। একজন সাধারণ মেকানিকের হাড়ির ভেতর বিদেশি রিভলভার আর লাখ টাকার রোলেক্স ঘড়ি থাকে কিভাবে? হ্যাঁ, এর উত্তর আপনি আমাকে দিবেন। মেকানিকদের অনেক ধরনের টুলস লাগে কাজ করার জন্য। সব ইঞ্জিন তো আর সাধারণ রেঞ্জ দিয়ে খোলা যায় না মেহের। রিভলভার দিয়ে কি আপনি জেনারেটর ঠিক করেন? আপনি আসলে কে নয়ন? কাল বৃষ্টিতে আপনার গায়ে দামি সিল্কের রুমাল, আপনার মুখে নিখুঁত ইংরেজি, আর আজ এই অস্ত্র। আপনি আমাকে সত্যি কথাটা বলুন। আমি কে, আমার অতীত কি, সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আপনি নিজের সাজানো গোছানো জীবনের দিকে মন দেন। লাভ আছে। আমি জানতে চাই কাল বৃষ্টিতে আমাকে নিজের জীবন ঝুঁকি নিয়ে বাঁচানোর লোকটার আসল পরিচয় কি? আপনি কি কোনো খুনি নাকি কোনো সন্ত্রাসী যে এখানে পালিয়ে এসেছেন? আমি যদি খুনিও হই, আমি যদি একজন ভয়ঙ্কর সন্ত্রাসীও হই, তাতে আপনার কি যায় আসে মেহের? আপনি তো কাল অন্য একজনের সুন্দর খাঁচায় বন্দী হতে যাচ্ছেন। তাহলে আমার অন্ধকার নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার খাঁচা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আগে আমাকে বলুন, এই অস্ত্র কেন আপনার কাছে? আপনি কি আমার বাবার কোনো ক্ষতি করতে এখানে এসেছেন? অস্ত্র রাখা হয় নিজেকে বাঁচানোর জন্য, আর মাঝে মাঝে কিছু অবাঞ্ছিত অহংকারী মানুষকে রাস্তা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। আপনি অযথা ঘামছেন মেহের। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না? আপনি জানেন না আমি সিকান্দার চৌধুরীর মেয়ে।
আমি চাইলে এক মুহূর্তে আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। ভয় দেখাচ্ছে না মেহের, আমি আপনাকে সতর্ক করছি। আপনি এমন একটা আগুনের কাছে চলে আসছেন, এমন একটা অন্ধকারের খুব গভীরে প্রবেশ করছেন, যার উত্তাপ বা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা আপনার নেই। আমি কোনো আগুনকে ভয় পাই না, আমি সত্যিটা জানতে চাই। তাই আপনি ভয় পান না? তাহলে আমার এত কাছে দাঁড়িয়ে আপনার নিঃশ্বাস এমন আটকে আসছে কেন? আপনার গলার রোগগুলো এমন কাঁপছে কেন? আমি আমার নিঃশ্বাস একদম আটকে আসছে না। আপনি আমার খুব কাছে দাঁড়িয়ে আছেন বলে আমার অস্থির লাগছে। মিথ্যা কথা, আপনার চোখের তারায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি চরমভাবে কাঁপছেন। আপনার পারফেক্ট বাগদত্তার চেয়ে আমার এই ছন্নছাড়া অন্ধকার রূপটা আপনাকে বেশি টানছে মেহের। আপনি আমার রহস্যের প্রেমে পড়েছেন। আপনার বড্ড বেশি অহংকার নয়, আমি আপনাকে ঘৃণা করি। আপনার মতো একজন অপরাধীকে আমি মন থেকে ঘৃণা করি। ঘেন্না আর ভালোবাসার মাঝখানের দেওয়ালটা বড্ড পাতলা হয় মেহের। আপনি সেই পাতলা দেওয়ালটা খুব দ্রুত ভেঙে ফেলছেন, নিজেকে সামলান। আপনি আমাকে এক্ষুনি ছাড়ুন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর আপনার এই চেহারাটা জীবনেও আর দেখব না। যেতে তো আমি আপনাকে নিষেধ করিনি, কিন্তু মনে রাখবেন, যে আগুন আপনি নেভাতে পারবেন না, যে আগুন আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে, সে আগুনে কখনো হাত দেবেন না মেহের। নয়ন মেহেরের হাতটা আলগা করে দিল। তাদের দুজনের মাঝখানে এখন একটা সুতোর দূরত্ব। মেহেরের বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছে। সে নয়নের চোখের দিকে শেষবারের মতো একটা দিশেহারা আতঙ্কিত দৃষ্টিতে তাকালো, তারপর প্রায় ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল। নয়ন সেখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই চরম উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রাত নেমে এলো। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। এস্টেটের বিশাল ডাইনিং টেবিলে বসে সবাই রাতের খাবার খেতে বসেছে। সিকান্দার চৌধুরী, দাদি, জবেদা খাতুন, আবরার এবং মেহের। মেহের একদম চুপচাপ, তার মাথায় কখনো কুড়ে ঘরের ঘুরপাক খাচ্ছে। ডিনারের মাঝখানে আবরার হঠাৎ তার পানির গ্লাসটা টেবিলে রাখা মুখটা অত্যন্ত মলিন আর চিন্তিত করে সে কথা বলা শুরু করল। আঙ্কেল, আমি আপনাদের সাথে একটা খুব জরুরি আর ইমোশনাল বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি জানি না আপনারা বিষয়টা কিভাবে নেবেন। হ্যাঁ আবরার, সংকোচ না করে বলো, কোনো ব্যবসায়িক সমস্যা হয়েছে কি না আমাকে খুলে বলতে পারো। সমস্যা ঠিক ব্যবসার নয় আঙ্কেল, তবে একটা খুব খারাপ খবর আছে। আমার বাবার শরীরটা লন্ডনে হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। ডাক্তাররা খুব একটা আশা দেখছেন না। উনি চাইছেন আমাদের বিয়ের কোনো একটা আনুষ্ঠানিকতা যেন খুব দ্রুত চোখের পলকে শেষ করে ফেলা হয়। বল কি আবরার, ওনার কি হয়েছে হঠাৎ করে? গত মাসেও তো তিনি একদম সুস্থ ছিলেন। তেমন কিছু না দাদি, তবে বয়স তো হয়েছে, হার্টের অবস্থা খুব একটা ভালো না। তাই আমি ভাবছিলাম, আমরা তো এখানে সবাই একসাথেই আছি, কাজে ডেকে কাল সন্ধ্যায় যদি আমার আর মেহেরের আঘাতটা পরিয়ে ফেলি, তাহলে বাবা খুব শান্তি পেতেন। অন্তত তিনি জানতে পারতেন যে তার ছেলে থিত হয়েছে। কাল সন্ধ্যায়? মানে এত তাড়াতাড়ি কীভাবে সব গুছিয়ে করব? কোনো আত্মীয় স্বজন নেই, কোনো আয়োজন নেই, এটা তো একদম অসম্ভব মনে হচ্ছে। পছন্দ তো কিছু নেই আঙ্কেল, এটা তো শুধু আকদ, মানে শুধু কালিমা পড়াটা। পর অনুষ্ঠান তো আমরা 1 মাস পর ঢাকাতেই সবাইকে দাওয়াত দিয়ে খুব ধুমধাম করে করব। এই অবস্থায় বাবাকে একটা খুশির খবর দেওয়াটা একজন ছেলে হিসেবে আমার খুব দরকার আঙ্কেল। আবরার একদম ঠিক কথা বলেছে সিকান্দার, বিয়ে তো ঠিক হয়েই আছে, শুধু কালেমা পড়াটাই তো বাকি। একটা অসুস্থ মানুষকে শান্তি দেওয়া অনেক সওয়াবের কাজ। আমি বলি কি, কাল আসর বাদে কাজী ডেকে আনা হোক, আমরা ঘরোয়াভাবে আকদটা সেরে ফেলি। ঠিক আছে মা, আপনারা যখন সবাই চাইছেন তখন তাই হবে। আমি কাল সকালেই জলিলকে দিয়ে কাজী আর মিষ্টি সব ব্যবস্থা করাচ্ছি। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দ হলো। মেহেরের হাত থেকে কাঁচের গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। সবাই চমকে মেহেরের দিকে তাকালেও মেহেরের মুখটা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তার হাত থরথর করে কাঁপছে। কি হলো মেহের, তুই এমন সাবধানে গ্লাসটা ফেলে দিলি কেন? তোর মন কোথায় থাকে আজকাল? আমি আমার হাত থেকে হঠাৎ করে ফসকে গেছে দাদি, আমি খেয়াল করিনি। আরে ওকে মেহের, তুমি কি আকদের খবরে নার্ভাস হয়ে গেছো? আমি জানি এটা খুব হঠাৎ করে হয়েছে, কিন্তু পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ঠিক আছি আবরার, আমার আমার আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ঘুরছে। আমি আমার ঘরে যাচ্ছি।
মেহের আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে প্রায় ছুটতে ছুটতে ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। নিজের ঘরে ঢুকে মেহের দরজাটা ভেতর থেকে আটকে দিল। সে ফ্ল্যাটে হাড়ু গেড়ে বসে 2 হাত নিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। তার বুকের ভেতরে একটা অজানা আতঙ্ক আর বিষাদ বেঁধে বাসা বেঁধেছে। কাল সন্ধ্যার পর সে চিরতরে আবরারের হয়ে যাবে। তার জীবনের সমস্ত সিদ্ধান্ত, সমস্ত স্বাধীনতা ওই একটা কাগজের সইয়ের মাধ্যমে বিক্রি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, সে বুঝতে পারো কালকের পর ওই রুক্ষ বন্য চোখের রহস্যময় মানুষটাকে সে আর কখনো দেখতে পারবে না। মিহিরের মনে হলো সে একটা অন্ধকার কূপে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে তাকে বাঁচানোর মতো কেউ নেই। রাতের ডিনারের পর অ্যাস্টেটের চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু শ্রীমঙ্গলের স্থানীয় বাজার এলাকাটায় তখনও 2-1টা চায়ের দোকান খোলা। ঘড়ির কাঁটায় রাত 11টা। বাজারের এক কোণে একটা অন্ধকার গড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল নয়ন। তার মাথায় অনেক কিছু হিসাব নিকাশ ঘুরছে। হঠাৎ গড়ির 2 দিক থেকে 5 জন স্বাস্থ্যবান লোক বেরিয়ে এসে তার পথ আটকে দাঁড়ানো। লোকগুলোর হাতে লোহার রড আর হকি স্টিক। তাদের ঠিক পেছনে একটা জ্বলন্ত সিগারেট টান দিতে দিতে সামনে এগিয়ে এলো এলাকার ওসি কামরুল। তার মুখে একটা কুৎসিত হাসি। কিরে মেকানিক, রাত বিরাইতে অন্ধকার গুলিতে কি খুঁজতাছস? নিজের কবর? আমি যা খুঁজি সেটা পাওয়ার ক্ষমতা তোদের নেই। রাস্তা ছাড়ো। আরে বাপ রে, মুরগির বাচ্চার তো দেখি চিলের মতো গলা। তুই জানোস আমি কে? দুর্নীতিবাজ ওসি কামরুল, যার মানসিক ঘুষের রেট শ্রীমঙ্গলের চায়ের দামের চেয়েও সস্তা। আমার রাস্তা ছাড়ো, আমার হাতে একদম সময় নেই। তোর সময় তো আজ রাইতেই শেষ করে দিমুরে ছোকরা। জুবেদা খাতুনের এস্টেটে ঢুইকা তার নাতনির দিকে চোখ দেওয়ার সাহস তুই পাইলি কই থেকে? জবেদা খাতুন তাহলে পুলিশও বাড়া করতে শুরু করেছে? বয়সের সাথে সাথে তার বয়টাও দেখছি অনেক বেড়ে গেছে। মুখ সামলায়া কথা ক। তুই আসলে কে রে? তোর কোনো রেকর্ড তো আমরা ডাটাবেজে খুঁজে পাইলাম না। তুই কি কোনো ফেরারি আসামি? আমার রেকর্ড খোঁজার যোগ্যতা তোমার এই ভাঙ্গা ডাটাবেজের নেই কামরুল। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তুমি এমন একজনের রাস্তা আটকেছো যাকে ছোঁয়ার ক্ষমতা তোমার নেই। অনেক বকবক করছিস। আজ তোরে এমন পিটান দিমু নিজের নামটাও ভুইলা যাবি। ধর ওরে, হাড্ডিগুলো ভাঙ্গা দে। কামরুলের নির্দেশ পেয়ে 5 জন গুন্ডা একসাথে লোহার রড দিয়ে নয়নের দিকে তেড়ে এলো। নয়ন এক বিন্দু অনুপ সরল না। প্রথম গুন্ডাটা রড দিয়ে নয়নের মাথায় আঘাত করতে যেতেই নয়ন বিদ্যুৎ গতিতে একপাশে সরে গেল। সে অত্যন্ত প্রফেশনাল ক্রাফট মাগা ক্যাম্বেটি স্টাইলে ব্যবহার করে লোকটার হাত এমনভাবে মুচড়ে দিল যে সে রডটা মাটিতে পড়ে গেল। পরের 1 মিনিট ঘড়িটার হাত শুধু হাড় ভাঙার আর আর্তনাদের শব্দ শোনা গেল। নয়ন কোনো সাধারণ মানুষের মতো এলো কথা দিয়ে মারামারি করছে না। তার প্রতিটা আঘাত টেকটিক্যাল, নিখুঁত এবং মারাত্মক। গুন্ডাগুলো কে কোন দিক থেকে মার খেয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারে না। মাত্র 60 সেকেন্ডের মধ্যে 5 জন তাগড়া গুন্ডা মাটিতে পড়ে কোকাচ্ছে। ওসি কামরুল এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে পাথর হয়ে গেছে। তার হাতে সিগারেট মাটিতে পড়ে গেল। নয়ন তার জ্যাকেটের কলাটা ঠিক করে ধীরে ধীরে কামরুলের দিকে এগিয়ে এলো। কামরুল ভয়ে কদম পিছিয়ে গেল। দেখ ভাই, আমার কোনো দোষ নেই, আমি তো হুকুমের গোলাম। আমাকে ছাইরা দে ভাই। জবেদা খাতুনকে গিয়ে বলবে এই মেকানিককে সরাতে হলে যেন সে নিজের লোকদের পাঠায়। রাস্তার কুকুর দিয়ে বাঘ শিকার করা যায় না। কামরুল আরেকটা কথাও বলো না সেখান থেকে দৌড় দিল। নয়ন পকেট থেকে রুমাল বের করে কোণ থেকে বেরিয়ে গড়িয়ে পড়া 1 ফোঁটা রক্ত মুষ্ট। সে বুঝতে পারল জবেদা খাতুন তার উপর সন্দেহ করতে শুরু করেছে। তার আন্ডার কভার পরিচিতটা হয়তো আর বেশিক্ষণ গোপন থাকবে না। তাকে যা করার খুব দ্রুত করতে হবে। এদিকে সময় গড়িয়ে রাত 1টা বেজে গেছে। চৌধুরী এস্টেটের বিশাল বাংলো এখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মেহেরের শোবার ঘরের আলো তখন জ্বলছে। মেহেরের মেঝের উপর বসে একটা ছোট্ট ট্রাভেল ব্যাগে নিজের কিছু সাধারণ কাপড় চোপড় রাখা উঠছে। তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে, কিন্তু চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা। আমি আর এই খাঁচায় থাকবো না, কিছুতেই না। কাল আবরারের ওই ভণ্ডামের সাক্ষী হতে পারবো না আমি। আমাকে এই দম বন্ধ করা জায়গা থেকে বের হতেই হবে। মেহের জানে না সে কোথায় যাবে। সে জানে না নয়ন আসলে কে, তার অতীত কি বা ওই রিভলভারটা তার কাছে কেন ছিল। কিন্তু আবরারের ওই মেকি হাসি চেয়ে নয়নের বন্য চোখের অজানা রহস্যের প্রতি মেহের এক অদ্ভুত ভরসা পাচ্ছে। মেহের ব্যাগের চেইনটা আটকে খাটের ওপর রাখল। তখনই তার নজর গেল বালিশের দিকে। বালিশের একটা কোণা একটু উঁচু হয়ে আছে। মেহের সাবধানে বালিশটা সরাতেই দেখলো সেখানে একটা ভাঁজ করা সাদা কাগজ রাখা।
মেহেরের বুকটা থক করে উঠল। সে কাগজটা হাতে নিয়ে খুলল। সেখান থেকে খুব সুন্দর স্পষ্ট হাতের লেখায় শুধু একটা লাইন লেখা, রাত 3টায় পুরনো রেল ব্রিজে এসো। নিচে আর কোনো নাম নেই। নয়, লোকটার এতগুলো পাহারাদার এড়িয়ে ঘরের ভেতর পর্যন্ত এলো কিভাবে? ও কি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে চায়? মেহের কাগজটা শক্ত করে বুকে চেপে ধরল। তার মনের ভেতর হাজারটা দ্বন্দ্ব চলতে লাগলো, কিন্তু হৃদয়ের একটা কোণে সে যেন এটাই চাইছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে আজ রাতেই এই নিয়ম আভিজাত আর মিথ্যে সম্পর্কের দেয়াল ভেঙে ফেলবে। রাত ক্রমশ গভীর হচ্ছে, চারিদিকে ঘন সাদা কুয়াশা নামতে শুরু করেছে। ঘড়ি কাটায় ঠিক রাত 3টা। অ্যাস্টেট থেকে বেশ কিছুটা দূরে পুরনো আর পরিত্যক্ত একটা রেলওয়ে ব্রিজ। বহু বছর ধরে এই লাইন দিয়ে কোনো ট্রেন চলে না। চারিদিকটা একদম শুনশান, শুধু দূরের কোনো জঙ্গল থেকে রাতজাগা পাখির ডাক ভেসে আসছে। মেহের কাঁধে ব্যাগটা নিয়ে খুব সাবধানে ব্রিজের উপর উঠে এলো। শীতের প্রকোপে আর ভয় তার শরীর কাঁপছে। সে চারিদিকে তাকালো, কিন্তু কুয়াশার কারণে বেশি দূর কিছু দেখা যাচ্ছে না। নয়, আপনি কি এখানে আছেন? হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা লম্বা অবয়ব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। নয়ন। তার পরনে একটা কালো জ্যাকেট, চুলগুলো এলোমেলো। ব্রিজের হালকা আলোয় মেহের দেখতে পেল নয়নের ঠোঁটের কোণে একটা কালশিটে আর হালকা রক্তের দাগ। নয়, আপনার ঠোঁটে রক্ত কেন? কি হয়েছে আপনার? আমার রক্তের হিসাব নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে মেহের? আপনি এখানে কেন এসেছেন? আপনি তো চিরকুট দিয়ে আমাকে এখানে আসতে বলেছেন, আর এখন আপনিই প্রশ্ন করছেন। আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমার আশা ছিল আপনি আসবেন না। আপনি চৌধুরী বাড়ির মেয়ে, আপনার তো খাঁচাতেই থাকার কথা ছিল। আমি খাঁচা ভেঙে আপনার কাছে এসেছি নয়ন। আমি কাল আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলুন, যেখানে খুশি নিয়ে চলুন, কিন্তু আমাকে এই বাড়িতে আর ফিরে যেতে বলবেন না। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মেহেরের কাছ থেকে 2 কদম পিছিয়ে গেল। আপনি বড্ড বড় একটা ভুল করেছেন মেহের। আপনি জানেন না আমি কে? আমি কোনো রূপকথার রাজপুত্র নই যে আপনাকে উদ্ধার করে সুখে শান্তিতে সংসার করব। আমি জানতে চাই না আপনি কে। আপনি মেকানিক হন, খুনি হন, বা সাধারণ কোনো রাস্তার ছেলে হন, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আপনার চোখের ওই সততাটা দেখেছি। সততা? আমার জীবনে সততা বলে কিছু নেই মেহের। আমার পুরো জীবনটা মৃত্যুর সাথে একটা চুক্তি। যে আগুন থেকে আপনাকে দূরে থাকতে বলেছিলাম, আপনি সেই আগুনে ঝাঁপ দিচ্ছেন। তাহলে পড়তে দিন আমাকে। আমি আবরারের ওই ঠান্ডা দম বন্ধ করা বরফের খাঁচায় বাঁচার চেয়ে আপনার আগুনে পুড়ে মরতেও রাজি আছি। আপনি আবেগ দিয়ে কথা বলছেন। কাল সকালে যখন বাস্তবতার মুখোমুখি হবেন, তখন এই সিদ্ধান্তটার জন্য আপনি নিজেই নিজেকে ঘৃণা করবেন। আপনি ফিরে যান মেহের। মেহের আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে নয়নের জ্যাকেটের কলার শক্ত করে চেপে ধরল, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার। কেন ফিরে যেতে বলছেন আমাকে? আপনি কি পাষাণ? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি আপনার জন্য নিজের পরিবার, সমাজ, আভিজাত্য সব ছেড়ে এই মাঝরাতে আপনার সামনে এসে দাঁড়িয়েছি? আপনি আমাকে ফিরিয়ে দিতে পারেন না নয়ন। আমাকে পাষাণ হতে হবে মেহের, কারণ আমার কাছে আপনার জন্য কোনো ভবিষ্যৎ নেই। আমি আপনার যোগ্য নই। যোগ্যতা কে বিচার করবে? সমাজ? আমি সমাজ মানি না। আপনি যদি আমাকে আজ ফিরিয়ে দেন, তাহলে কাল কাজের সামনে বসার আগে আমি নিজের জীবন শেষ করে দেব। আমি শপথ করে বলছি। মেহেরের এই তীব্র আকুতি শুনে নয়নের এই শীতল জমানো পাথর হৃদয় যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। নয়ন মেহেরের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো আভিজাতের অহংকার নেই, আছে শুধু এক সর্বগ্রাসী ভালোবাসা। নয়ন আর কোনো কথা বলতে পারল না। সে তার শক্ত 2 হাত দিয়ে মেহেরকে নিজের বুকের সাথে খুব আলতো করে জড়িয়ে ধরল। মেহেরও কান্নায় ভেঙে পড়ে নয়নের বুকে মাথা রাখলো। ঘন কুয়াশা আর শীতের মাঝে দুজনের এই প্রথম গভীর আর আবেগঘন আলিঙ্গন যেন চারপাশের সব বিপদকে ভুলিয়ে দিল। কিন্তু তারা জানে না বিপদের সবচেয়ে বড় রূপটা ঠিক এই মুহূর্তে ধেয়ে আসছে। সময় গড়িয়ে ভোর 4টা ছুঁই ছুঁই শ্রীমঙ্গলের ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে প্রবল বেগে 3টে সম্পূর্ণ কালো রঙের রেঞ্জ রোভার ছুটে আসছে। গাড়ির ভেতরে বসে থাকা লোকগুলোর গায়ে কালো ট্যাকটিক্যাল ভেস্ট, হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, যা নয়নের সেই কর্পোরেট শত্রু যারা কাপ্তায়ে তাকে মারতে ব্যর্থ হয়েছিল। কোনো এক অজানা সোর্স থেকে তারা নয়নের স্যাটেলাইট সিগন্যাল ডিকোড করে ফেলেছে। তারা জানে নয়ন বেঁচে আছে, সে শ্রীমঙ্গলেই লুকিয়ে আছে। অন্যদিকে পুরনো রেল ব্রিজে মেহের তখনও নয়নের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাছে।
নয়ন মেহেরের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই ব্রিজ থেকে প্রায় 500 মিটার দূরে একটা অন্ধকার পাহাড়ের চূড়ায় একজন স্নাইপার উপর হয়ে শুয়ে পজিশন নিয়েছে। তার হাতে একটা অত্যাধুনিক সাইলেন্সার লাগানো স্নাইপার রাইফেল। স্নাইপারটা তার স্কোপের ভেতর দিয়ে ব্রিজের দৃশ্যটা দেখছে। সে টার্গেট লক করো রাইফেলের লাল রঙের লেজার পয়েন্টারটা। রেড ডট কুয়াশা ভেদ করে সোজা এসে পড়ো মেহেরের ফর্সা কপালের ঠিক মাঝখানে। স্নাইপারের আঙুল ধীরে ধীরে ট্রিগারের ওপর চাপ দিচ্ছে। আর মাত্র কয়েক সেকেন্ড তারপরে মেহেরের মাথাটা এফোর ওফোর হয়ে যাবে। নয়নকে বুঝতে পারবে সে মৃত্যুর লাল বিন্দুটা মেহেরের কপালে ঝুলছে। মেহেরকে বাঁচাতে গিয়ে কি এই মেকানিকের ছদ্মবেশ ছুড়ে ফেলে নয়নকে নিজের আসল ভয়ঙ্কর রূপটা প্রকাশ করতে হবে? চারপাশের কুয়াশা যেন এই ভয়ঙ্কর উত্তেজনার ভারে আরও ভারী হয়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরগুলোর জন্যই শুরু হবে এক নতুন রুদ্ধশ্বাস অধ্যায়। স্নাইপারের আঙুলে ট্রিগার চাপার ঠিক 1 সেকেন্ড আগে নয়নের ভেতরে স্পেশাল ফোর্সের রিফ্লেক্স জেগে উঠল। কোনো কথা না বলে নয়ন বিদ্যুৎ গতিতে মেহেরের কোমর জড়িয়ে ধরে ব্রিজের কাঠের পাটাতন ভেঙে নিচের পাহাড়ি খাদের ঝোপের দিকে ছাপ দিল। ঠিক সেই ভগ্নাংশে স্নাইপারের সাইলেন্সার লাগানো বন্দুকের গুলিটাকে চাপা শীষ দিয়ে ব্রিজের লোহার রড ফুটো করে দিল। পাহাড়ের ঢাল বেয়ে কাটা ঝোপের ভেতর দিয়ে দুজনে গড়িয়ে পড়ল নিচে। মেহের ভয়ে আড়ষ্ট হয়ে গেছে, তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নয়ন এক হাতে মেহেরের মুখ চেপে ধরে তাকে টেনে তুলল। একদম সদ্য করবেন না, সোজা দৌড়াতে থাকুন চা বাগানের দিকে। কি হয়েছে? ওই শব্দটা কিসের ছিল? কে গুলি করলো আমাদের? আমাদের নয়, আপনাকে গুলি করছিল। আপনার কপালের স্নাইপারের লাল ডট ছিল। স্নাইপার? কিন্তু কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ক্ষতি আপনি করেননি, কিন্তু আপনি এমন কারোর সাথে জড়িয়ে গেছেন যার শত্রুর অভাব নেই। এখন প্রশ্ন করার সময় নেই, মেহের দৌড়ান। মেহের আর কোনো কথা বলতে পারে না। নয়ন মেহেরের হাত শক্ত করে ধরে গহীন চা বাগানের অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলো। মেহের বুঝতে পারছে এই লোকটা কোনো সাধারণ মেকানিক নয়। অন্ধকারে এত নিখুঁতভাবে রাস্তা চেনা এবং বিপদ বোঝার ক্ষমতা কোনো স্পেশাল ফোর্সের কমান্ডোর মতোই নিখুঁত। গহীন চা বাগানের ভেতর দিয়ে প্রায় 1 ঘন্টা একটানা দৌড়ানোর পর তারা একটা বড় টিলার আড়ালে এসে থামল। ঘড়ির কাটার সময় তখন ভোর 5টা। চারিদিকে ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। নয়ন একটা বড় গাছের গুড়িতে হেলান দিয়ে গভীর শ্বাস নিচ্ছে। তার ডান হাতের পেশি ছিঁড়ে কাটা ছোপের আঁচড়ে রক্ত ঝরছে। এই রক্ত দেখে নয়নের মনের ভেতর কাঁপতায় লেগে সেই ভয়াবহ রাতের কথা মনে পড়ে গেল। নয়ন আহমেদ আসলে কোনো মেকানিক নয়, সে দেশের অন্যতম শীর্ষ ডিফেন্স অ্যান্ড টেকনোলজি ফার্ম আহমেদ কর্পোরেশনের সিইও, একজন সেলফ মেড বিলিয়নিয়র। কাপ্তায়ে তার গাড়িতে হামলা হয়েছিল কারণ তার হাতে অত্যন্ত গোপনীয় একটা মেটালিক পেন ড্রাইভ এসেছিল। ওই পেন ড্রাইভে এমন কিছু সুইস ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস এবং ডার্ক ওয়েবের কন্ট্রাক্ট ছিল যা প্রমাণ করে যে দেশের 3টি বড় কর্পোরেট গ্রুপ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করছে। এই তথ্য ফাঁস হলে পুরো দেশের অর্থনীতি কেঁপে উঠবে। এই পেন ড্রাইভটি বাঁচাতেই নয়ন নিজের মৃত্যুর নাটক সাজিয়ে শ্রীমঙ্গলে মেকানিকের ছদ্মবেশে আত্মগোপন করেছিল, যাতে সে আড়াল থেকে তার শত্রুদের চাল বুঝতে পারে। আপনার হাত থেকে খুব রক্ত পড়ছে নয়, আমাকে দেখতে দিন। আমার রক্তের কথা চিন্তা করতে হবে না, আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন। আমি ঠিক আছি, কিন্তু আপনি ঠিক নেই। আপনি আমাকে মিথ্যা বলছেন নয়? আমি আপনাকে কোনো মিথ্যা বলিনি। তাহলে ওই স্পেশাল ফোর্সের মতো দৌড়ানো, অন্ধকারে স্নাইপারের লেজার দেখতে পাওয়া, এসব কি? একজন সাধারণ মেকানিকের এসব জানার কথা নয়। বাঁচার তাগিদে আপনি কি মারতে চায়? আর কাঁপতে লেগের ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবর আমি পেপারে পড়েছিলাম। একজন নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজ মানুষটি কি আপনি? আপনি অনেক বেশি প্রশ্ন করছেন মেহের, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। না, আমি সব জানতে চাই। আমি আমার সব কিছু ছেড়ে আপনার হাত ধরেছি, আর আপনি এখনো আমার কাছ থেকে সত্যিটা লুকাচ্ছেন। আপনি কি সত্যি কোনো অপরাধী? আমি অপরাধী নই মেহের, কিন্তু যারা আমাকে কাপ্তারে লেখে ডুবিয়ে মারতে চেয়েছিল তারা এই দেশের সবচেয়ে বড় অপরাধী, আর আপনি তাদেরই এক দাবার গুটি। মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। সে নয়নের কথার গভীরতা মাপার চেষ্টা করছে। এর মধ্যে সময় আরও কিছুটা গড়িয়ে গেল। এদিকে ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। পুরনো রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে ধেয়ে আসা 3টি কালো রেঞ্জ রোভার প্রবল বেগে এসে থামল। গাড়ির দরজা খুলে ভাড়াটে খুনিদের সাথে যে লোকটা সবার আগে নামলো তাকে দেখে যে কেউ চমকে যাবে। লোকটা আর কেউ নয়, মেহেরের বাগদত্তা আবরার রহমান। তার চেহারার আভিজাত্যের কোনো মেকি ভদ্রতা নেই, আছে শুধু এক ভয়ঙ্কর হিংস্রতা। কোথায় ওরা? তোমরা তো আমাকে গ্যারান্টি দিয়েছিলে যে
টার্গেট লক করা আছে। মার্সেনারি রিডার বলে, টার্গেট লক ছিল স্যার, কিন্তু লোকটা সাধারণ কেউ নয়। আমাদের স্নাইপার ফায়ার করার ঠিক 1 সেকেন্ড আগে সে মেয়েটাকে নিয়ে খাদের ভেতরে ঝাঁপ দিয়েছে। ননসেন্স, তোমাদের মতো প্রফেশনাল শুটাররা একটা মেকানিককে মারতে পারলো না? স্যার, লোকটার মুভমেন্ট কোনো মেকানিকের মতো ছিল না। সে আমাদের স্নাইপারের পজিশন আগেই বুঝতে পেরেছিল। আমি এসব অজুহাত শুনতে চাই না। নয়ন নামের ওই লোকটা আসলে কে সেটা আমার জানার দরকার নেই। আমার শুধু মেহেরকে চাই, জ্যান্ত চাই। কিন্তু স্যার, আমাদের টার্গেট তো ছিল ওই মেকানিক ছেলেটা। মেয়েটা তো আমাদের চুক্তিতে ছিল না। চুক্তি এখন পাল্টে গেছে। মেহের যদি মরে যায় বা ওই মেকানিকের সাথে পালিয়ে যায়, তাহলে সিকান্দার চৌধুরীর পুরো সম্পত্তি আর কোম্পানি আমার হাতছাড়া হয়ে যাবে। আর সেটা হলে তোমাদের ডার্ক ওয়েভের অস্ত্রের সিন্ডিকেট আমি কখনোই মার্চ করতে পারবো না। আমরা বুঝতে পেরেছি স্যার। চা বাগানের চারদিকটা আমাদের লোকেরা ঘিরে ফেলেছে। ওরা বেশি দূর যেতে পারবে না। যেমন করেই হোক মেহেরকে আমার সামনে নিয়ে এসো। আমি চাই না কাল সন্ধ্যার কাজে আসর কোনোভাবে নষ্ট হোক। আর ওই মেকানিককে পেলে তার চামড়া আমি নিজ হাতে ছুলব। আপনার রাগে কাঁপতে কাঁপতে রেঞ্জ রোভারের বনিরের সজরে ঘুষি মারো। মেহেরকে বিয়ে করাটা শুধু তার দেউলিয়া কোম্পানি বাঁচানোর জন্যই নয়, বরং সিকান্দার চৌধুরীর কোম্পানির আড়ালে তাদের ডার্ক ওয়েভের সিন্ডিকেটকে আরও শক্তিশালী করার মাস্টার প্ল্যান। অন্যদিকে শ্রীমঙ্গলের গহীন জঙ্গলে তখনও সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারেনি। চারিদিকে শুধু বড় বড় গাছ আর পাহাড়ি পাথর। ঘড়ির কাঁটার সকাল 9টা। নয়ন মেহেরকে নিয়ে জঙ্গলের একদম গভীরে একটা পুরনো শেওলা ধরা পাথরের দেয়ালের সামনে এসে দাঁড়ালো। জায়গাটা এতই দুর্গম যে সাধারণ মানুষের পক্ষে এখানে আসা প্রায় অসম্ভব। নয়ন চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকালো, তারপর দেয়ালের গায়ে লেগে থাকা একটা বড় পাথর 2 হাতে ঠেলে সরিয়ে দিল। পাথরের পেছনে একটা ভারী লোহার দরজা বেরিয়ে এলো। নয়ন একটা কোট চেপে দরজাটা খুলতে ভেতর থেকে বৈদ্যুতিক আলোর আভা বেরিয়ে এলো। মেহের বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে চলুন, ওরা এখানে পৌঁছাতে পারবে না। মেহের মন্ত্রমুগ্ধের মতো নয়নের পেছন পেছন ভেতরে ঢুকলো। এটা কোনো সাধারণ গুহা নয়, এটা একটা অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকার। বাংকারের ভেতরে বিশাল স্যাটেলাইট মনিটর, ল্যাপটপ, সার্ভার এবং একপাশে সারি সারি অত্যাধুনিক অস্ত্রের মজুদ রাখা। মেহেরের মনে হচ্ছে সে কোনো হলিউড সিনেমার সেটে এসে পড়েছে। এসব কি নয়ন? এই জঙ্গলের নিচে এত বড় টেকনোলজি সেট আপ, আপনি আসলে কে? নয়ন কোনো কথা না বলে তার গায়ে থাকা গ্রিস মাখা জ্যাকেট আর ভিজে যাওয়া শার্টটা একটানে খুলে ফেলল। মেহের চমকে চোখ ফিরিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু তার চোখ আটকে গেল নয়নের পিঠের দিকে। নয়নের পুরো পিঠের বাঁ দিকটা আগুনে পোড়া বিভৎস দাগে ভর্তি। কাপ্তাই লেকে জ্বলন্ত গাড়ি থেকে বাঁচার সেই ভয়ঙ্কর স্মৃতি এই দাগগুলো বহন করছে। আপনার পিঠ এত বড় পোড়া দাগ, এটা কিভাবে হলো? কাপ্তাই লেকের সেই জ্বলন্ত মার্সিডিজে আমি ছিলাম মেহের। আমি নিখোঁজ হয়নি, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেন? একজন সাধারণ মেকানিককে কে মারতে চাইছে? কারণ আমি মেকানিক নই, আমার নাম নয়ন আহমেদ। আহমেদ কর্পোরেশনের সিইও, দেশের সবচেয়ে বড় টেকনোলজি আর ডিফেন্স ফার্মের মালিক আমি। কথাটা শোনার পর মেহেরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে যাকে এক ছন্নছাড়া বাউন্ডারে সামান্য দিনমজুর ভেবেছিল, সে আসলে তার বাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রভাবশালী এক বিলিয়নিয়র। আপনি আপনি আহমেদ কর্পোরেশনের সিও, কিন্তু আপনি তো শ্রীমঙ্গলের জেনারেটর ঠিক করছিলেন। সেটা একটা মুখোশ ছিল মেহের। যারা আমাকে মারতে চেয়েছিল তারা আমাকে মৃত্যু ভেবে নিশ্চিত ছিল। এই সুযোগে তাদের আসল রূপটা বের করে আনার জন্যই আমি মেকানিকের ছদ্মবেশ নিয়ে শ্রীমঙ্গলে আসি। তার মানে আমার সাথে আপনার দেখা হওয়া, বৃষ্টিতে বাঁচানো, ওই সিল্কের রুমাল, সবকিছু একটা মিথ্যা ছিল? মিথ্যা ছিল না মেহের, আমি আমার শত্রুদের ফাঁদে ফেলার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আপনি সেই হিসেবের বাইরে ছিলেন। আপনি আমার প্ল্যানের কোনো অংশ ছিলেন না। তাহলে কাল রাতে আমাকে ব্রিজে ডাকলেন কেন? কেন আমাকে বললেন ফিরে যেতে? কারণ আমি বুঝতে পেরেছিলাম ওরা আমাকে থ্রেট করে ফেলেছে। আমি চাইনি আমার অন্ধকারের ছায়া আপনার গায়ে লাগুক, কিন্তু আপনি আমার কথা শুনেননি। মেহের বাংকারের একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথার ভেতরটা শূন্য লাগছে। সে একটা অচেনা বিপদের ঘূর্ণিতে আটকে পড়েছে, যেখানে তার বাগদত্তা আবরারের মেকি ভদ্রতার চেয়ে এই বিলিয়নিয়ার লয়নের ছদ্মবেশের কাটা তার অনেক বেশি ভয়ঙ্কর। বাংকারের ভেতরের থমথমে পরিবেশ কয়েক ঘন্টা কেটে গেল। ঘড়ির কাটায় তখন দুপুর 12টা। মেহের এতক্ষণের ধকলার নতুন সত্যের ভারে বেশ ক্লান্ত। তার হাতে আর পায়ে জঙ্গলের কাটার আঁচড় লেগে রক্ত জমাট বেঁধে আছে। নয়ন ফার্স্ট এড বক্স থেকে ওষুধ আর তুলো বের করে মেহেরের সামনে এসে বসল।
খুব সাবধানে সে মেহেরের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিচ্ছে। এখন আর তাদের মাঝে ধনী গরিব বা মেকানিক মালিকের কোনো দেয়া নেই। আপনি এত বড় একজন মানুষ, চাইলেই তো আমাকে ওই জঙ্গলে ফেলে রেখে নিজের জীবন বাঁচাতে পারতেন। কেন আমাকে সাথে নিয়ে এলেন? মানুষ বিপদে পড়লে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি আগে বাঁচাতে চায় মেহের। আমি আপনার মূল্যবান জিনিস হতে যাব কেন? কালকের আগ পর্যন্ত তো আমি আপনার কাছে একজন অহংকারী বন্দি পাখি ছাড়া আর কিছুই ছিলাম না। বন্দি পাখির চোখের বাসা পড়া খুব সহজ। আপনার এই খাঁচায় বন্দি থাকা চোখের বাসা আমি পড়তে পেরেছিলাম। আপনি মুক্তি করছিলেন আর আমি করছিলাম একটা সত্য। কিন্তু আপনি কি জানেন, আপনি এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে গেছে। এই সত্যটা খুব ভয়ঙ্কর মেহের। এর শেষটা হয়তো ভালো হবে না। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি শেষ নিয়ে ভাবছি না নয়ন। আপনার এই আন্ডারগ্রাউন্ড আমার তাদের ওই বিশাল ম্যানশনের চেয়েও আমার কাছে অনেক বেশি নিরাপদ লাগছে। আমি এখানেই থেকে যেতে চাই। মেহেরের চোখে এক অদ্ভুত নির্ভরতা আর ভালোবাসা। এদিকে বাঙ্কারের এই শান্তির মুহূর্তের বিপরীত চিত্র দেখা গেল ঢাকায়। সময় গড়িয়ে তখন দুপুর 2টো বেজেছে। এদিকে গুলশানে দাদি জুবেদা খাতুনের বিশাল ম্যানশনের লাইব্রেরি রুমে জুবেদা খাতুন তার ইজি চেয়ারে বসে আছেন। তার সামনে বসে আছেন আবরারের বাবা রহমান সাহেব। পরিবেশ বেশ গম্ভীর আর থমথমে। আম্মা, শ্রীমঙ্গলে তো বিশাল ঝামেলা হয়ে গেছে। আবরার কিছুক্ষণ আগে ফোন করেছিল, মেহের নাকি একটা সাধারণ মেকানিকের সাথে কাল রাতে পালিয়েছে। মেহের নিজের ইচ্ছাই পালায়নি রহমান, ওকে ওই ছেলেটা কিডন্যাপ করেছে। আর ওই ছেলেটা কোনো মেকানিক নয়, আমার লোক খবর বের করেছে। ও হলো আহমেদ কর্পোরেশনের বর্তমান সিইও নয়ন আহমেদ। কি বলছেন আম্মা? নয়ন তো কাপ্তাইয়ের লোকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ও মেকানিক সেজে শ্রীমঙ্গলে কি করবে? মারা যায়নি, ও আমাদের ধোকা দিয়েছে। 40 বছর আগে ওর বাবা আমার ব্যবসায় রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, আমি তাকে চিরতরে সরিয়ে দিয়েছিলাম। আজ তার ছেলেও একই ভুল করছে। তাহলে এখন উপায়? মেহেরের সাথে আবরারের বিয়ে না হলে তো আমাদের ডার্ক ওয়েবের অস্ত্রের ব্যবসা আর আপনার চৌধুরী গ্রুপের টাকা এক করা যাবে না আম্মা। আমরা তো পথে বসে যাব। বিয়ে আজ রাতেই হবে। আবরারকে আমি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছি, যে কোনো মূল্যে মেহেরকে উদ্ধার করে ঢাকায় আনতে হবে। আর নয়ন আহমেদকে এমনভাবে খতম করতে হবে যেন ওর লাশটাও কেউ খুঁজে না পায়। জুবেদা খাতুনের এই ভয়ঙ্কর অতীত আর ষড়যন্ত্রের জাল যখন বোনা হচ্ছে, তখন শ্রীমঙ্গলের জঙ্গলে বিপদ একদম শিওরে এসে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটায় বিকাল 4টা। নয়ন বাঙ্কারের মনিটরে কিছু ডেটা চেক করছিল। হঠাৎ বিকট শব্দে রেল অ্যালার্ট বেজে উঠল। আবরারের হ্যাকাররা নয়নের স্যাটেলাইট সিগন্যাল ট্র্যাক করে ফেলেছে। বাঙ্কারের বাইরে ভারী বুটের শব্দ আর গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। মেহের একদম ফ্লোরে শুয়ে পড়ুন। ওরা বাংকারের লোকেশন পেয়ে গেছে। ওরা কারা নয়ন? আপনারের লোক? হ্যাঁ, আবরারের ভাড়াটে মার্সেনারি। ওরা চারপাশ থেকে বাংকার ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে বৃষ্টির মতো গুলির আওয়াজ শুরু হলো। ভারী অস্ত্রের গুলিতে বাঙ্কারের বাইরের স্টিলের দরজাটা বিকট শব্দে কেঁপে উঠল। এখন কি হবে নয়ন? ওরা তো আমাদের মেরে ফেলবে। ভয় পাবেন না, এই বাংকারের দরজা ভাঙা এত সহজ না। আপনি এই এক্সিট টানেলের দিকে এগিয়ে যান, আমি ওদের আটকে রাখছি। গুলি আর বিস্ফোরণের শব্দে জঙ্গলের শান্ত পরিবেশ রণক্ষেত্রে পরিণত হলো। সময় গড়িয়ে সন্ধ্যা 6টা। নয়ন তার মজুত করা অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু বাইরের লোকবল অনেক বেশি। ধীরে ধীরে নয়নের গোলা বারুদ ফুরিয়ে আসতে শুরু করেছে। মেহের টানেলের মুখে দাঁড়িয়ে বুঝতে পারো সে যদি এখানে থাকে তবে নয়ন তাকে বাঁচাতে গিয়ে নিশ্চিত মারা পড়বে। নয়ন, আপনার গুলি শেষ হয়ে আসছে, আমাকে ওদের হাতে তুলে দিন। ওরা আমাকে পেলে আপনাকে ছেড়ে দিবে। পাগল হয়েছেন? আমি বেঁচে থাকতে আপনাকে ওই নরকে ফিরে যেতে দেব না। আমি মেইন দরজায় গ্রেনেড সেট করেছি, আপনি টানেলের দিকে যান। নয়ন গ্রেনেড সেট করার জন্য একটু ভেতরের দিকে গেল। মেহের এই সুযোগটাই খুঁজছিল। সে জানে আবরারের লক্ষ্য শুধু সে নিজে। মেহের আর এক মুহূর্ত ভাবল না সে বাঙ্কারের ইমার্জেন্সি এক্সিট লক খুলে হাত ওপরে তুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। গুলি করো না, আমি মেহের, আমি বেরিয়ে এসেছি। আমাকে আবরার কাছে নিয়ে চলো, ওকে ছেড়ে দাও। বাইরে থাকা গুন্ডারা দ্রুত এগিয়ে এসে মেহেরকে ঘিরে ফেলল। তারা মেহেরকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে গেল। এদিকে নয়ন গ্রেনেড সেট করে ফিরে এসে দেখে দরজা খোলা, মেহের নেই। মেহের, মেহের! নয়ন দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে মেহেরকে নিয়ে আবরারের গাড়িগুলো অন্ধকারে সিলেট হাইওয়ের দিকে মিলিয়ে গেছে। নয়নের চোখে এবার খেলা শেষ করার আদিমে ক্রোধ দেখা গেল।
তার হাত দুটো শক্ত করে মুঠি পাকিয়ে গেছে। এই বিলিয়নিয়ারের ক্রোধের আগুনে এবার পুরো ঢাকা শহর পুড়তে চলেছে। শ্রীমঙ্গলের গহীন জঙ্গলে সন্ধ্যা নেমেছে। মেহেরকে নিয়ে আবরারের গাড়িগুলো অন্ধকার মিলিয়ে যাওয়ার পর বাঙ্গারের সামনে একা দাঁড়িয়ে আছে নয়ন। তার চোখের দৃষ্টিতে এখন জমাট বাঁধা বরফের মতো শীতল ক্রোধ। সে জানে শিকারী যখন শিকারীর খুব কাছে চলে যায় তখন আর লুকোচুরির প্রয়োজন হয় না। সময় গড়িয়ে রাত 8টা বেজে গেছে। এদিকে ঢাকার গুলশানের সিকান্দার চৌধুরী বিলাসবহুল ম্যানশন, পুরো বাড়িটা নিস্তব্ধ। কিন্তু ড্রয়িং রুমের ভেতর বিয়ের একটা মেকি আয়োজন চলছে। মেহেরকে জোর করে কনের সাজে সাজিয়ে দোতলার একটি ঘরে আটকে রাখা হয়েছে। মেহেরের পরনে সেই ভারী লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, কিন্তু তার চোখে কোনো জল নেই। তার চেহারা এক অদ্ভুত শূন্যতা আর শান্ত ভাব। ঠিক তখন ঘরে দরজা খুলে ভেতরে ঢুকলেন দাদি জোবেদা খাতুন। তার হাতে একটা পুরনো রূপোর ছড়ি। তোর এই নীরবতা আমার একদম পছন্দ হচ্ছে না মেহের। তুই ভেবেছিস ওই মেকানিকের সাথে পালিয়ে গিয়ে তুই চৌধুরী বংশের মুখে চুনকালি মারবি, আর আমি সেটা বসে বসে দেখব? এই বংশের মেয়েরা বেইমানি করে না, এটা তোর মনে রাখা উচিত ছিল। বেইমানি তো আপনি করেছেন দাদি। নিজের স্বার্থ আর টাকার লোভে নিজের নাতিকে একটা জানোয়ারের হাতে তুলে দিচ্ছেন। আপনি কি একবারও ভেবেছেন যে আপনারা আমাকে ভালোবাসে না, সে শুধু বাবার সম্পত্তির জন্য এই বিয়ের নাটক করছে? ভালোবাসা দিয়ে কি পেট ভরে মেহের, নাকি ভালোবাসা দিয়ে স্ট্যাটাস কেনা যায়? তুই এখনো অনেক ছোট, দুনিয়াদারি তুই কিছুই বুঝিস না। আবরার আমাদের ব্যবসার পরিধি বাড়াবে, আর তুই হবি সেই বিশাল সাম্রাজ্যের রানী। তোর ওই রাস্তার মেকানিক তোকে কি দিত? জেনারেটরের পোড়া মোবিল? ওই রাস্তার মেকানিক আমাকে সম্মান দিয়েছিল দাদি। সে আমাকে একটা খাঁচায় বন্দি পাখি থেকে মানুষ হতে শিখিয়েছিল। আর আপনারা সবাই মিলে আমাকে একটা দামি পুতুল বানিয়ে বিক্রি করে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, খাঁচা হয়তো আপনারা বানিয়েছেন, কিন্তু আমার মনটা এখন আপনাদের কেনা গোলাম নয়। তোর ওই মন আর ভালোবাসা আমি আজ রাতেই কবর দেব। তুই এখনো জানিস না আমি কে। 40 বছর ধরে এই চৌধুরী সাম্রাজ্যে আমি তিল তিল করে রক্ত দিয়ে গড়েছি। আজ রাতেই আবরারের সাথে তোর আকত হবে। আর তোর ওই নয়ন, সে এতক্ষণে শ্রীমঙ্গলের জঙ্গলে শিয়ালের খাবারে পরিণত হয়েছে। আপনার অহংকার বড্ড বেশি দাদি, কিন্তু আমি জানি নয়ন আসবে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে আপনার এই মিথ্যা সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে আসবে। আপনারা এমন একটা আগুনে হাত দিয়েছেন যার উত্তাপে আজ রাতে এই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। বেশি সিনেমা দেখিস তুই? চুপচাপ তৈরি হয়ে নিচে আয়, কাজী সাহেব চলে এসেছেন। আর যদি একটা উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস তাহলে তোর বাপকে আমি এমন রাস্তায় বসাবো যে সে আর মাথা তুলে দাঁড়াতেও পারবে না। জবেদা খাতুন দরজাটা সজোরে বন্ধ করে বেরিয়ে গেলেন। মেহের আয়নার দিকে তাকারও তার চোখে জল নেই, আছে শুধু নয়নের দেওয়া সেই আত্মবিশ্বাস। সে জানে নয়ন তাকে কথা দিয়েছে আর নয়ন তার কথা রাখবে। এদিকে ঢাকার অন্য প্রান্তের সময় গড়িয়ে রাত 10টা ছুঁই। বনানীতে আহমেদ কর্পোরেশনের গ্লাস বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড সার্ভার রুম। চারিদিকে শুধু বড় বড় স্ক্রিন আর নীল রঙের এলইডি আলো। নয়ন একটা দামি ব্ল্যাক স্যুট পরে সার্ভার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার গায়ে এখন আর কোনো গ্রিজ বা ধুলো নেই। সে দেশের সবচেয়ে পাওয়ারফুল বিলিয়নিয়ার সিইও। তার চারপাশের কোম্পানির সেরা সাইবার এক্সপার্টরা ল্যাপটপ নিয়ে ব্যস্ত। রফিক তার পাশে দাঁড়িয়ে আছে। বস, আমি ডার্ক ওয়েবের সার্ভার ডিক্রিপ্ট করে ফেলেছি। সিকান্দার চৌধুরী আর রহমান গ্রুপের জয়েন্ট অ্যাকাউন্ট সুইস ব্যাংকের সমস্ত ডিটেল এখন আমাদের হাতে। আপনি শুধু পারমিশন দিন। শুধু সুইস ব্যাংক না রফিক, গত 10 বছরে ওরা অবৈধ অস্ত্রের যতগুলো চালান ক্লিয়ার করেছে তার সবগুলো ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিজিএফআই এবং অ্যান্টি করাপশন ব্যুরোর হেডকোয়ার্টারে মেল করো। আমি চাই কাল সকালে সূর্য ওঠার আগে ওদের কোম্পানির সমস্ত শেয়ার জিরো হয়ে যায়। আমি সব ডেটা ট্রান্সফার করে দিচ্ছি বস, কিন্তু আবরারের এই লোন ডিফল্টের কাগজের কি হবে? ব্যাংকের নোটিশ তো আমাদের লিগ্যাল টিমের কাছে চলে এসেছে। ওটা বাংলাদেশের ব্যাংকের সেন্ট্রাল সার্ভারে আপলোড করে দাও। আবরার ভেবেছিল মেহেরকে বিয়ে করেছে সিকান্দার চৌধুরীর টাকা নিয়ে নিজের ঋণ শোধ করবে। এখন ওর এই দেউলিয়া কোম্পানির অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করে দেয়, একটা টাকাও যেন ওরা সরাতে না পারে। ডান বস, সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওরা এখন লিগ্যালি ভিখারি। কিন্তু বস, বিয়েটা তো শুরু হয়ে যাবে, আমরা কি নিয়ে মুভ অন করবো? হ্যাঁ, আমার গাড়ি রেডি কর। অনেকদিন পর চৌধুরী ম্যানশনে আমার একটা দাওয়াত পাওনা আছে। আজ রাতে এই সারপ্রাইজটা জবেদা খাতুন সারা জীবন মনে রাখবেন।
নয়ন সার্ভার রুম থেকে বেরিয়ে তার কালো রেঞ্জ রোভারের দিকে এগিয়ে গেল। তার পেছনে র্যাবের বিশাল একটা কনভয়। ঢাকার রাজপথ চিরে সাইরেন বাজিয়ে গাড়িগুলো গুলশানের দিকে ছুটতে শুরু করলো। সময় গড়িয়ে রাত 11:30। চৌধুরী ম্যানশনের বিশাল ড্রয়িং রুমে খুব ঘরোয়া পরিসরে বিয়ের আসর সাজানো হয়েছে। সিকান্দার চৌধুরী মাথা নিচু করে বসে আছে। দাদি জবেদা খাতুন আর হুইল চেয়ারে বসে পান চিবোচ্ছেন। মেহেরকে কাজীর সামনে বসানো হয়েছে, তার পাশে আবরার বসে আছে। আবরারের চোখে মুখে এক ধরনের শয়তানি বিজয় উল্লাস। কাজী সাহেব খাতা খুলে কালেমা পড়ানো শুরু করার জন্য গলা পরিষ্কার করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহের চৌধুরী, পিতা শিকদার চৌধুরী, আপনি কি 1 কোটি টাকা দেনমোহর ধার্যে আবরার রহমান পিতা খলিলুর রহমানের সাথে নিজের আকদ কবুল করছেন? মেহের চোখ বন্ধ করে ফেলল। চারদিকে একদম নিস্তব্ধ। সে নয়নের চেহারাটা শেষবারের মতো মনে করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির মেইন লোহার গেটটা বিকট শব্দে ভেঙে পড়ার আওয়াজ হলো। সবাই চমকে দরজার দিকে তাকালো। 5টা কালো রেঞ্জ রোভার এবং র্যাবের গাড়ি সাইরেন বাজিয়ে একদম ড্রয়িং রুমের পোর্টিকোতে এসে ব্রেক কষল। সশস্ত্র র্যাব সদস্যরা মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ঘিরে ফেলল। গাড়ির দরজা খুলে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নেমে এলো নয়ন। তার ব্ল্যাক স্যুটের আভিজাত্যে আর চোখে সেই চিরচেনা মন্যতা দেখে মেহেরের বুকটা স্বস্তিতে ভরে উঠল। সিকান্দার চৌধুরী আর আবরার আতঙ্কে দাঁড়িয়ে গেল। তুই তুই এখানে কিভাবে? তোকে তো আমার লোক জঙ্গলে শেষ করে দেওয়ার কথা। কুকুর দিয়ে কখনো বাঘ শিকার করা যায় না আবরার। তুমি তো ভেবেছিলে কাপ্তার লেখি আমি মরে ভূত হয়ে গেছি, কিন্তু ভূতেরা যখন ফিরে আসে তখন তাদের হিসাবটা খুব কড়া হয়। এসব কি হচ্ছে আমার বাড়িতে? এই মেকানিক ছেলেটা র্যাব নিয়ে আমার ড্রয়িং রুমে ঢোকার সাহস কী করে পেল? অফিসার, আপনারা ওকে অ্যারেস্ট করুন। র্যাবের হুমকি। অফিসার সামনে এগিয়ে এসে সিকান্দার চৌধুরীর হাতে একটা অ্যারেস্ট ওয়ারেন্টের কাগজ ধরিয়ে দিলেন। অ্যারেস্ট ওনাকে নয় সিকান্দার সাহেব, আমরা আপনাকেই আর আপনার হবু জামাইকে করতে এসেছি। ডার্ক ওয়েবে অবৈধ অস্ত্রের ব্যবসা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আপনাদের পুরো সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। হয়তো রাবিশ, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। এই লোকটা একটা ফ্রড। প্রমাণ তো তোমার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ঘুমোচ্ছে আবরার। আর মেয়েরকে বিয়ে করে তুমি যে দেউলিয়া কোম্পানি বাঁচানোর স্বপ্ন দেখছিলে, সেই কোম্পানির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গত 20 মিনিট আগে ফ্রিজ হয়ে গেছে। ইউ আর লিগালি এ ব্যাংক্রাফট পারসন নাও। আবরারের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ধপ করে সোফায় বসে পড়ল। সিকান্দার চৌধুরী মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন। মেহের আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে দৌড়ে গিয়ে নয়নের বুকে মাথা রাখল। নয়ন তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। কিন্তু ঘরের এক করে দাদি জবেদা খাতুন তখনও সোজা হয়ে বসে আছেন। তার চোখে ভয় নেই, আছে শুধু এক তীব্র অহংকার। নয়ন মেহেরকে একটু সরিয়ে দাদির সামনে গিয়ে দাঁড়ালো। তুই আমার ব্যবসা ধ্বংস করেছিস ঠিকই মেকানিক, কিন্তু চৌধুরী বংশের অহংকার তুই ভাঙতে পারবি না। আমার শিকড় অনেক গভীরে। শিকড় তো আমি উপরে ফেলেছি জবেদা খাতুন, এখন শুধু আপনার এই অহংকারের গাছটাকে আগুনে পুরানো বাক্যে। অফিসার, ওনাদের সবাইকে নিয়ে যান। র্যাবের সদস্যরা আবরার এবং সিকান্দার চৌধুরীকে হাত করা পরিয়ে গাড়ির দিকে নিয়ে গেল। পুরো বাড়ি এখন একদম ফাঁকা। ড্রয়িং রুমে শুধু নয়ন, মেহের আর দাদি জুবেদা খাতুন। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা। নয়ন দাদির হুইল চেয়ারটা ধরে টানতে টানতে লাইব্রেরি রুমে নিয়ে গেল। মেহেরও তাদের পিছু পিছু ঘরে ঢুকলো। নয়ন ভেতর থেকে লাইব্রেরির দরজাটা বন্ধ করে দিল। ঘরের পরিবেশটা হঠাৎ করেই খুব ভারী হয়ে উঠল। নয়ন পকেট থেকে একটা অত্যন্ত পুরনো লাল মলাটের ডায়েরি বের করলো এবং দাদির সামনের টেবিলে সজোরে আছড়ে ফেলল। চিনতে পেরেছেন এই ডায়েরিটা জবেদা খাতুন? 40 বছর আগে আপনার অহংকার আর লোভের বলি হয়েছিল সেই মানুষটা। এটা তার ডায়েরি, আমার বাবা আহমেদুর রহমানের ডায়েরি। আহমেদুর রহমান? তার মানে তুই ওর ছেলে? হ্যাঁ, কাপ্তাই লেখে আপনি আমাকে শুধু এই জন্যই মারতে চেয়েছিলেন কারণ আমি আপনার ওই অবৈধ ব্যবসার প্রমাণ পেয়ে গেছিলাম। আপনি ভেবেছিলেন 40 বছর আগের মতো এবারও আপনি একটা খুন করে পার পেয়ে যাবেন। নয়ন, এসব কি বলছেন আপনি? দাদি, আপনার বাবাকে খুন করেছিলেন? শুধু খুন নয় মেহের, উনি আমার বাবাকে খুন করে আমার মায়ের কাছ থেকে সব কেড়ে নিয়েছিলেন। আর তারপর অত্যন্ত চতুরভাবে সেই ঘটনা দামাচাপা দিয়ে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আমি তিল তিল করে নিজেকে বিলিয়নিয়ার বানিয়েছি শুধু এই দিনটার জন্য, এই জুবেদা খাতুনকে তার নিজের অহংকারে সিংহাসন থেকে মাটিতে আছড়ে ফেলার জন্য। মেহেরের মাথা ঘুরতে শুরু করেছে। সে নয়নের চোখের দিকে তাকিয়ে এক অজানা আতঙ্কে শিউরে উঠল।
নয়নের চোখে এখন এক সাইকোপ্যাথিক শীতল হাসি। আপনি কি ভেবেছিলেন আমি শ্রীমঙ্গলে শুধু মেকানিকের ছদ্মবেশে নিয়েছিলাম জুবেদা খাতুন? না, আমি জানতাম আপনারা সেখানে যাবেন। এস্টেটের এই জেনারেটর নষ্ট হওয়ার কোনো দুর্ঘটনা ছিল না, ওটা আমি নিজের হাতে নষ্ট করেছিলাম যাতে আমি আপনাদের খুব কাছাকাছি যেতে পারি। কি বলছো তুমি নয়ন? তার মানে শ্রীমঙ্গলে আমাদের দেখা হওয়াটা ওটাও তোমার প্ল্যান ছিল? হ্যাঁ মেহের, বাউলের মেলায় তোমার হাত থেকে গড়ি পড়ে যাওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। আমি লোক ভাড়া করে তোমাকে ধাক্কা দিয়েছিলাম তোমার মনে আবরারের প্রতি ঘৃণা তৈরি করা, তোমাকে এই আভিজাত্যের খাঁচা থেকে বের করে আনার জন্য তোমার মনের ভিতর স্বাধীনতার বীজ বোনা সবটা ছিল আমার নিখুঁত একটা মাস্টার প্ল্যান। মেহেরের মনে হলো তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটা কেউ কেড়ে নিয়েছে। সে কাঁপতে কাঁপতে পেছনের বইয়ের তাকটায় হেলান দিল। তার মানে ওই বৃষ্টিতে আমাকে ওই সিল্কের রুমাল দেওয়া, আমাকে ওই পুরানো রেল ব্রিজে ডাকা, সবটা তোমার রিভেঞ্জ গেমের একটা অংশ ছিল? তুমি আমার আবেগ নিয়ে খেলেছো নয়ন। চৌধুরী বংশের সবচেয়ে দুর্বল আর সবচেয়ে মূল্যবান জিনিস ছিলে তুমি মেহের। আমি চেয়েছিলাম জুবেদা খাতুনকে মানসিকভাবে ধ্বংস করতে, আর সেটার জন্য তোমাকে আমার জালে ফাঁসানোটা খুব জরুরি ছিল। আমি তোমাকে একটা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছি যাতে আমি এই পরিবারের একদম অন্তর্মহলে ঢুকে এদের শেকড় কাটতে পারি। জবেদা খাতুন এবার একটা বিকৃত হাসি হাসলেন। তিনি মেহেরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেন, দেখলি তো মেহের, তুই যাকে ভালোবেসেছিস, নিজের পরিবার ছাড়তে চেয়েছিলি, সে আসলে তোকে একটা পুতুলের মতো নাচিয়েছে। এই লোকটা আবরারের চেয়েও অনেক বড় প্রতারক। মেহের আর দাঁড়াতে পারে না। সে মেঝেতে বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নাটা শুধু কষ্টের নয়, এটা চরম বিশ্বাস ভঙ্গের কান্না। তুমি আমার অনুভূতি নিয়ে খেলেছো নয়ন। তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছো। তোমার আর আবরারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তোমরা সবাই মিলে শুধু আমাকে ব্যবহার করেছো। তুমি একটা প্রতারক, একটা পাষাণ। মেহেরের এই তীব্র কান্না আর অভিযোগ শুনে নয়নের সেই শীতল অহংকারী মুখটা হঠাৎ করেই কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে মেহেরের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। সময় গড়িয়ে রাত 12টা বেজে 10 মিনিট। লাইব্রেরির ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে। নয়ন খুব সাবধানে মেহেরের দুই হাত ধরে তার মুখটা নিচের দিকে তুলল। পার্থক্য আছে মেহের। আমার প্ল্যান ছিল তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ছড়ে ফেলা। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে যাও, কিন্তু কাল রাতে শ্রীমঙ্গলের পুরনো রেল ব্রিজে কুয়াশার ভিতর যখন তুমি আমার জন্য নিজের জীবন বাজি রেখে স্নাইপারের সামনে দাঁড়িয়েছিলে, তখন আমার সব মাস্টার প্ল্যান, আমার সব হিসাব নিকাশ হেরে গিয়েছিল। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমি ধোঁকা দিয়েছি ঠিকই মেহের, কিন্তু নিজের অজান্তে আমি তোমার কাছে আমার হৃদয়টা হেরে বসে আছি। আমি প্রতিশোধ নিয়েছি, আমি তোমার দাদির সাম্রাজ্য ধ্বংস করেছি, কিন্তু দিনের শেষে আমি নিজেই নিজের পাতা ফাঁদে আটকে পড়ে গেছি। আমি যা করেছি সব সত্যি, কিন্তু কাল রাতে তোমাকে ওই খাদের ভেতর থেকে বাঁচানোর পর আমার বুকের ভেতর যে ভয়টা কাজ করছিল সেটা মিথ্যা ছিল না মেহের। মেহের কাঁদতে কাঁদতে নয়নের বুকের শার্ট খামচে ধরো। তার চোখের জল নয়নের শার্ট ভিজে যাচ্ছে। কেন করলে তুমি এমন? কেন আমাকে এই অন্ধকারের মধ্যে টেনে আনলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি নয়ন। তুমি ক্ষতি করনি বলেই তো আমি আমার প্রতিশোধের শেষ সীমানায় এসে থেমে গেছে মেহের। আমি তোমার দাদিকে মারতে পারতাম, কিন্তু মারিনি, কারণ আমি চাই না তোমার চোখে আমি চিরকাল একজন খুনি হয়ে দেখি। আমি আমার অতীতকে কবর দিয়ে এসেছি মেহের। তুমি কি এই স্বার্থপর অহংকারী মানুষটাকে আরেকবার সুযোগ দেবে? মেহের নয়নের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো মাস্টার মাইন্ডের ক্রূরতা নেই, আছে শুধু একজন নিঃস্ব প্রেমিকের আরতি। মেহের বুঝতে পারলো এই মানুষটা তাকে ধোঁকা দিলেও তার ভালোবাসা সত্যি হয়ে গেছে। মেহের আর কিছু বলতে পারলো না। সে শুধু শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এই চরম সত্য আর আবেগের বিস্ফোরণের পর সময় খুব দ্রুত কেটে যায়। দেখতে দেখতে এভাবেই একটা আস্ত বছর পার হয়ে যায়। চৌধুরী পরিবারের সেই অবৈধ সাম্রাজ্য এখন সরকারের বাজেয়াপ্ত করা সম্পত্তি। দাদি জবেদা খাতুন আর আবরার এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠের বন্দী। শ্রীমঙ্গলের সেই পুরনো চা বাগানের এস্টেটে বিকেলবেলা সূর্যের আলো চা পাতার ওপর পড়ে ছিকছিক করছে। এই স্টেটটা এখন আর সিকান্দার চৌধুরী মেয়েটা লিগ্যাল ওয়েতে নয়ন কিনে নিয়েছে। মেহের দোতলায় সেই পুরনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার পরনে একদম সাধারণ একটা সুতির শাড়ি, হাতে কাছে চুড়ি। তার চেহারায় আভিজাতের কোনো মেকি ভাব নেই, বরং মুক্তির এক অদ্ভুত প্রশান্তি। পেছন থেকে একটা পরিচিত শক্ত হাত এসে মেহেরের কোমর জড়িয়ে ধরল। নয়ন, তার গায়ে আজ আর কোনো দামি স্যুট বা বিলিয়নিয়ারের অহংকার নেই। সে একটা সাধারণ সাদা শার্ট পরা। কি ভাবছো এত একা একা দাঁড়িয়ে?
আবার কি কাছায় ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে? খাঁচাটা তো তুমি ভেঙে দিয়েছো নয়ন। এখন এই খোলা আকাশে উঠতে একটু ভয় ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই। এই মেকানিক তো তোমার ডানা পাহারা দেওয়ার জন্য সারা জীবন এখানেই বসে আছে। তুমি আর মেকানিক নয়ন, তুমি আমার জীবনে সেই অদ্ভুত ঝড় যে এসে আমার সব কিছু এলোমেলো করে দিয়ে আমাকে আসল স্বাধীনতা দিয়ে গেছে। নয়ন হাসি মুখে মেহেরকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বারান্দার নিচ দিয়ে চা বাগানের বাতাসে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে। কোনো ষড়যন্ত্র, কোনো প্রতিশোধ আর তাদের এই শান্তির মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। ছদ্মবেশের কাঁটাতার পেরিয়ে দুটো ভিন্ন পৃথিবীর মানুষ আজ এক হয়ে গেছে। আর এইভাবেই সমাপ্ত হলো তাদের এই অদ্ভুত রুদ্ধশ্বাস আর আবেগ ঘন এক ভালোবাসার গল্প। সমাপ্ত।